নিথর দেহটা পড়ে আছে সমুদ্রের তীরে। বারবার সমুদ্রের ঢেউ এসে ডুবিয়ে দিচ্ছে তার শরীরটাকে। কোমর থেকে উপর অংশে তার নীরাবরণ, পেটের পুরোটা জুড়ে ত্রিভুজ আকৃতির এক ক্ষতচিহ্ন। সেই ক্ষতচিহ্ন থেকে রক্ত বের হয়ে মিশে যাচ্ছে সমুদ্রের জলের সাথে। মেয়েটার ডান পাশের চোখের জায়গায় একটা গর্ত সৃষ্টি হয়েছে। চোখটা কারা যেন বের করে পেটের উপরে ত্রিভুজ আকৃতি ক্ষতের মাঝখানে রেখে দিয়েছে। মধ্য দুপুর, সূর্যটা আকাশের ঠিক মাঝখানে। জারভিট বিচে এই সময়টাতে কাউকে দেখা যাচ্ছে না। 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে হয়তো কারো এই সময়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার মানসিকতা নেই। অন্য সময়টাতে কিন্তু পর্যটকের ভিড় থাকে বিচটা। দূরে একটা ট্রলার দেখা যাচ্ছে। ট্রলারটা এদিকেই আসছে। কাছাকাছি আসতেই দেখা গেল ট্রলারের উপর থেকে দুজন ছেলে সমুদ্রে নেট ফেলে মাছ ধরছে। হঠাৎ একজনের দৃষ্টি সমুদ্রের ভিড়ে পড়ে থাকা মেয়েটার লাশের উপর পড়তেই চিৎকার করে উঠল ইতালীয় ভাষায়। দ্রুত ট্রলারটা নিয়ে আসা হলো সমুদ্রের তীরের দিকে। জেলে দুজন লাশটাকে দেখে কি করবে বুঝতে পারল না। ভয়ঙ্কর দেখাচ্ছে লাশটা। দেখ, আমার মনে হয় মেয়েটা আমাদের দেশে না। কে মেরেছে মেয়েটাকে এভাবে? বলতে বলতে গায়ের টি শার্টটা খুলে মেয়েটার বুক ঢেকে দিল এক জেলে। আমাদের কিছু করা ঠিক হবে না অ্যান্টনি, পুলিশ আমাদেরকে সন্দেহ করবে। চলো আমরা এখান থেকে চলে যাই। না জ্যাক, এটা ঠিক হবে না। মানুষ হিসেবে আমাদের এটা উচিত না। চলো আমরা পুলিশকে জানাই। আচ্ছা, লাশটা যেভাবে আছে ওভাবেই থাক, হাত দিও না। আমরা গরিব মানুষ, আমরাই ফেসে যেতে পারি। ট্রলারের কেবিন থেকে ফোনটা বের করে 113 নম্বরে ডায়াল করলো অ্যান্টনি। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। ইয়েস। একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। কারা যেন নৃশংসভাবে খুন করে রেখে গিয়েছে। লোকেশন প্লিজ। জারবিট বিচ। জারবিট বিচ থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় বের করে পুলিশ। মেয়েটার নাম রিমি শেখ, বাংলাদেশি মডেল। শুটিংয়ের কাজে ইতালি এসেছিল। শুটিং শেষে ইউনিটের সবাই দেশে ফিরে গেলেও থেকে যায় রিমি। ঘুরতে প্রচুর পছন্দ করত মেয়েটা। ল্যাম্পেদুসা আইল্যান্ডের বিভিন্ন স্পটে ঘুরতে দেখা গিয়েছিল তাকে। পুলিশ তার রুম থেকে তার মোবাইলটা উদ্ধার করে। ওই মোবাইলের প্রমাণ পাওয়া যায় ঘোরাঘুরির ছবি দেখে। পুলিশের চোখ আটকে যায় সাথে আরেকটি ছেলেকে দেখে। কী সেই ছেলে? এখনও প্রমাণ পাওয়া যায়নি। ওই ছেলের সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলেছে রিমি শেখ। পুলিশ অনেক চেষ্টা করেও ছেলেটার খোঁজ পায়নি। পুলিশ মিটিং রুম। সিনিয়র অফিসারদের সামনে বসে আছেন চিফ অফিসার লিও নিকোলাস। বারবার ভ্রু কুঁচকে যাচ্ছে তার। চিন্তিত দেখালো তাকে। টিস্যু দিয়ে কপালের ঘাম মুছলেন তিনি। এভাবে একের পর এক বিদেশিরা এসে আমাদের দেশে খুন হলে বহির্বিশ্ব থেকে চাপ আসবে। কারা করছে এসব খুন? ব্রু আরেকটু বাঁকালেন চিফ অফিসার। স্যার, খুনের ধরন দেখে মনে হচ্ছে কোনো বড় ধরনের সিন্ডিকেট আছে এর পিছনে, যা মানুষের মৃত্যু দেখে মজা পায়। সিনিয়র অফিসার মার্টিও মার্টিন সংশয় নিয়ে জবাব দিলেন। এর আগেও যে 3জন খুন হয়েছে তারাও ছিল বাংলাদেশি। একটা খুনেরও সুহার হয়নি এখনও। হেডকোয়ার্টার থেকে বারবার নোটিশ আসছে কি করছি আমরা। মোট 4টা খুনের 3টাই হয়েছে জাবিট বিচে। আমরা বিচের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছি। মাথাটা হালকা ঝুঁকিয়ে বললেন অন্য এক সিনিয়র অফিসার ইজান অ্যালেক্স। মার্টিনের দিকে তাকালেন চিফ অফিসার। নেক্সট ডে বাংলাদেশি এক এজেন্ট আসার কথা, ওনার হাতে হস্তান্তর করব। বলেই কপালে হাত রাখলেন চিফ অফিসার। প্রত্যেকটা লাশের উপর ত্রিভুজ আকৃতি ক্ষত চিহ্নটার ব্যাপারে ভাবছেন তিনি। আর লাশগুলোর একটা চোখই বা উপড়ে ফেলা হয় কেন? কি এর রহস্য? কিছুতেই বুঝে উঠতে পারলেন না চিফ অফিসার লিও নিকোলাস। ইলেকট্রিক সিগারেটের সুইচ টিপে বারবার ধোঁয়া টানছেন এরিক স্যামুয়েল। মধ্যবয়স্ক লোক, মাথার সামনের দিকে চুল হালকা পাক ধরেছে। একসময় ইতালিয়ান আর্মিতে ছিলেন। অতিরিক্ত অর্থের লোভে নাম লেখান মাফিয়া দলে। অবৈধ খনিজ সম্পদের পাশাপাশি অস্ত্র চোরাচালানের ব্যবসাও করেন তিনি। মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে তিনি তার ডান হাত জর্জ মার্ককে উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, বন্দিগুলো ঠিকঠাক আছে তো? জি বস, কিন্তু একজন নিয়ে সমস্যায় আছি। কিছুটা দ্বিধা নিয়ে জবাব দিল জর্জ। হাতে একটা স্ট্যান্ড গান রয়েছে তার। কে ও?
একজন বাংলাদেশি যুবক। কি করছে ও? ওর চোখে কোনো ভয় নেই, অস্ত্রের সামনেও এমনভাবে তাকায় যেন কিছুই হবে না তার। অথচ আমরা সবার চোখে ভয়টা দেখতে চাই, নয়তো পৃথিবী শাসন করব কিভাবে? বাংলাদেশি? জি বস। চলো একবার দেখে আসি। উঠে দাঁড়ালেন এরিক স্যামুয়েল। ভারী বুটের শব্দ করে হাঁটতে লাগলেন। তার পিছু পিছু হেঁটে আসছে জর্জ মার্ক। সরাসরি কয়েকটা কক্ষ, সবগুলোতে বন্দীদের রাখা হয়। মাঝখানের কক্ষে এলেন তিনি জর্জকে সাথে নিয়ে। দীর্ঘদেহী এক যুবককে ইশারা করল জর্জ। স্যামুয়েল ওর দিকে একবার তাকিয়েই চোখ সরিয়ে নিলেন। চেহারা থেকে যেন ওর আগুন ঝরছে। সেই তেজ সহ্য করতে পারেননি তিনি। পুনরায় তাকালেন, ভালো করে দেখে নিলেন 6 ফুট লম্বা আর স্বাস্থ্যবান এক যুবক হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মেঝেতে। কাছে গিয়ে ওর বুকে পা রাখলেন স্যামুয়েল। নির্ভয়ে তাকালো যুবকটি। নাম কি তোর? ইতালিয়ান ভাষায় জিজ্ঞেস করলেন স্যামুয়েল। দুদিকে হালকা মাথা দুলালো যুবক। ঠোঁটে হাসির রেখা দেখা গেল তার। হোয়াটস ইউর নেম? ইংলিশে গর্জে উঠলেন এবার স্যামুয়েল। এত সহজে নাম জানতে চাস? সহজে জানলে সহজেই ভুলে যাবি। নির্লিপ্ত কণ্ঠে ইতালিয়ান ভাষায় জবাব দিল যুবক। ইতালির ভাষা পারিস? তো প্রথমেই জবাব দিলি না কেন? বুট দিয়ে আঘাত করলো স্যামুয়েল ওর বুকে। মৃদু হাসল যুবক। রাগ আরও বেড়ে গেল স্যামুয়েলের। 6 ফুটের একটা বডি ছাড়া কিছুই নেই তোর কাছে, আর হাত পা বাঁধা। ভয় লাগছে না তোর? দাঁতের দাঁত ঘষলেন স্যামুয়েল। বয়ের সাথে কখনো পরিচয় হয়নি, আর তুই কি ভেবেছিস তোরা আমাকে বন্দি করেছিস? রহস্য করে হাসল যুবক। স্যামুয়েলের চোখের দিকে তাকিয়ে আবার বলল। আমি নিজেই বন্দি হয়েছি। যুবকের বুক থেকে পা সরিয়ে সোজা হয়ে দাঁড়ালেন স্যামুয়েল। অবাক হয়ে তাকালেন জর্জের দিকে। কি বলছে এই ছেলেটা? মাথায় ঢুকছে না তার। কি করবেন বুঝে উঠতে পারলেন না। কে তুই? নাম বল। আবারও গর্জে উঠে যুবকের বুকে বুটের আঘাত করলেন তিনি। এবারও ছেলেটা নির্ভয়ে হাসল। কয়েক মুহূর্ত পর হাসি থামিয়ে জবাব দিল। নামটা এমন সময় বলবো যেন নরকে গিয়েও মনে রাখিস। ওভার কনফিডেন্স। হা 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 করে হাসলেন এবার স্যামুয়েল। ওবার না, ওবার কনফিডেন্স। মৃদু হেসে আলতো করে দু চোখ টিপল যুবক। হাসির রেখা মুছে গেল স্যামুয়েলের ঠোঁট থেকে। আবার রাগান্বিত হয়ে গর্জে উঠলেন। জর্জ, আবার জর্জ, সবার আগে একে উৎসর্গ করো আমাদের গার্ডের উদ্দেশ্য। একে আমার একদম সহ্য হচ্ছে না আর। বসের আদেশ পেয়েই জর্জ মার্ক আরও কয়েকজনকে ডাকলো। সবাই ধরে বন্দিকে বের করে আনলো কক্ষ থেকে। বাহিরে একটা বড় দেয়াল। সেই দেয়ালের সামনেই মাথা উঁচিয়ে আছে একটা শুল। শুলের সামনে এনে মাটিতে ধপাস করে ফেললো ওরা যুবককে। আবারও পায়ের ভারী বুট তার বুকের উপর রেখে দাঁতে দাঁত ঘেঁষে এরিক স্যামুয়েল বললেন। তোকে এই শুলে চড়িয়ে মারবো। এত ভয় তোমাদের? হাত পা বেঁধে শুলে চড়াবে? হাসলো যুবক। স্যামুয়েল ইশারায় তার হাতে পায়ের বাঁধন খুলে দিতে বললেন জর্জকে। জর্জ বাঁধন খুলে দিতেই গায়ের ধুলো ছেড়ে উঠে দাঁড়ালো যুবক। দুহাত দুদিকে প্রসারিত করে এমনভাবে আলস্যভাব কাটালো যেন এইমাত্র ঘুম থেকে উঠেছে। দুহাত এবার কোমরে রেখে জর্জের উদ্দেশ্যে বলল। জর্জ, একটু জল খাওয়াতে পারবা বৎস? জর্জকে স্যামুয়েলের দিকে তাকাতে দেখে যুবক আবারও বলে উঠল। থাক, ভয় পেলে দরকার নেই। একটু পরেই তো শুলে চড়বো। জল খেয়ে আর কি করবো বলো? কথাটা এমনভাবে বলল যুবক যেন শুলে চড়া বাচ্চাদের কোনো খেলা। স্যামুয়েল এসে তার গলা টিপে ধরে বললেন। তোর কি এটা বাচ্চাদের খেলা মনে হচ্ছে? একটুও ভয় লাগছে না তোর? আগেই বলছি, ভয়ের সাথে অপরিচিত। স্যামুয়েল তার গলা ছেড়ে দিতেই মৃদু হাসল সে। তা জল কি খাওয়াবে একটু, নাকি শুলে চড়ে বসবো? আবারও জলের কথা স্মরণ করিয়ে দিল যুবক। স্যামুয়েল একজনকে ইশারা করলেন জল আনতে। কয়েক মুহূর্ত পর লোকটা জলের একটা বোতল এনে যুবকের হাতে দিল। জলের বোতল হাতে নিয়ে সে সবার দিকে তাকালো। এই মুহূর্তে ওরা মোট 8 জন আছে, স্যামুয়েল এবং জর্জ সহ। স্যামুয়েল ছাড়া বাকি সবাই সশস্ত্র। অস্ত্র তাক করে আছে ওরা তার দিকে। সে বোতলের ছিপি খুলে ঢকঢক করে অর্ধেক জল গিলে ফেলল। বাকি অর্ধেক দিয়ে মাথাটা ঝুঁকিয়ে হাত পরিষ্কার করার ভান করে বাম হাত থেকে একটা পাতলা গ্লাভস সরালো সে। গ্লাভসটা যে সে হাতে পড়েছে সেটা খুব কাছ থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না।
এক হাত দূর থেকে দেখলেও মনে হবে ওটা হাতের স্কিন। গ্লাভসটা সরাতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ব্লেড। সবার অলক্ষ্যে সে গ্লাভসটা মুঠো পাকিয়ে হাতে রাখলো। ব্লেডটার পজিশনও ঠিক করে রেখেছে একই হাতে। কেউ সন্দেহ করলো না, কারণ এর আগেই তার পুরো বডি তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি। সোজা হয়ে দাঁড়ালো যুবক। হাতের খালি বোতলটা ফেরত দেওয়ার ভান করেই ক্ষিপ্ত গতিতে ব্লেড চালালো সে জর্জের গলায়। বোবা আর্তনাদ বের হলো শুধু ওর মুখ বেয়ে। তার আগেই ওর স্ট্যান্ড গানটা চলে এসেছে যুবকের হাতে। জর্জের শরীরটাকে খেয়াল করে সে এবার ঠাড়াড়াড়া করে স্ট্যান্ড গান চালাতে লাগলো। মুহূর্তেই সব খতম, শুধু বেঁচে আছেন স্যামুয়েল। ভয়ার্ত দৃষ্টিতে তাকালেন তিনি যুবকের দিকে। কী করবেন বুঝে উঠতে পারছেন না। হঠাৎ ঝাঁপ দিয়ে একটা বন্দুক তুলে নিতে চাইলে তার আগেই ভাইব দিয়ে বন্দুকটি তুলে নিল দুর্ধর্ষ যুবক। তারপর বন্দুক দিয়ে জোরে আঘাত করলো স্যামুয়েলের মাথার ডান পাশে। ফিনকি দিয়ে রক্ত বের হলো ডান কানের উপর থেকে। ঢলে পড়লেন তিনি নিচে। যুবক এবার তার বুকে পা রেখে বন্দুক তাক করলো কপাল বরাবর। শান্ত কণ্ঠে বলল, তোর গোপন কক্ষের চাবি দে। কে তুমি? স্যামুয়েলের চোখে মুখে ভয় ফুটে উঠল। চাবি দিতে বলছি। একটু কড়া শোনালো এবার যুবকের কণ্ঠ। স্যামুয়েল একটা চাবি বের করে তার হাতে দিতেই হাসি ফুটে উঠল তার মুখে। তারপর বন্দুকের ট্রিগার টানার আগে বলল, এবার নরকে গিয়ে মনে করতে থাকবি আমার নাম আদনান, নিপির আদনান, স্পাই অফ বাংলাদেশ সিক্রেট ইন্টেলিজেন্স সি। কথা শেষ করেই গুলি চালালো আদনান। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে স্যামুয়েল উচ্চারণ করল, এখনও সব শেষ হয়ে যায়নি। তুমি বাঁচতে পারবে না ওদের হাত থেকে। ওদের অস্তিত্ব পুরো পৃথিবী জুড়ে। আদনান কেবল মৃদু হাসল। চোখ বন্ধ হয়ে গেল স্যামুয়েলের। বন্দুকটা ছুঁড়ে ফেলে সে স্যামুয়েলের পকেট থেকে একটা মোবাইল বের করে বিএসআই চিফ মাসুদ পারভেজের নাম্বারে ডায়াল করে। হ্যালো স্যার, আদনান বলছি। How are you, my boy? অল ইজ ওকে স্যার, মিশন ইজ ওভার। No, my boy. মিশন ইজ স্টার্ট নাও। চারপেট বিচে বাংলাদেশে এক মডেল খুন হয়েছে। ওর লাশটা দেশে আনার দায়িত্ব তোমার। আর একটা কাজ করতে হবে গোপনে। ওকে স্যার, আপনি অল ইনফরমেশন আমাকে মেইল করে দিন। আর তুমি যে স্বর্ণের মূর্তিটা উদ্ধার করেছো ওটা কোথায়? এখনও হাতে পাইনি। স্যামুয়েলের গোপন কক্ষে ওটা। সাবধানে রেখো, ওটা বাংলাদেশের সম্পদ। জি স্যার। ওপাশ থেকে ফোন কেটে দিল বিএসআই চিফ। আদনান পা চালালো স্যামুয়েলের গোপন কক্ষের দিকে। ও মাই গড, আপনি আব্দুস সামাদ? আরেকবার হাতের পাসপোর্টটা চেক করে সামনের লোকটার দিকে তাকালো সিনিয়র অফিসার মারিও মার্টিন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে তার। জি, আমি আব্দুল সামাদ। রিমি শেখের লাশটা আমার হাতে হস্তান্তর করার কথা। কিন্তু আপনার নাম আর পাসপোর্ট দেখিয়ে অলরেডি একজন লাশটা নিয়ে গেছে। কেউ? ওয়েট, কি বলছেন এসব? আপনারা ভেরিফাই না করে কি করে লাশ তুলে দিলেন তার হাতে? দেখুন, একটা লাশ নিয়েও যে এমন হবে তা আসলে ভাবতে পারিনি। আর যিনি আপনার নামে পাসপোর্ট নিয়ে এসেছিল তারটাও ছিল আসল পাসপোর্ট। আমরা সত্যি দুঃখিত মিস্টার সামাদ। কিছুক্ষণ ক্ষোভ ঝেড়ে হনহন করে বেরিয়ে গেল আব্দুস সামাদ। ওয়েস আর্নার্সের প্রতিনিধি আব্দুস সামাদ বের হয়ে যাওয়ার পর পুলিশ অফিসার জোসেফ মার্শাল ঢুকলো মারিও মার্টিনের কক্ষে। স্যার, আর একটা লাশ পাওয়া গেছে। সাগরের মাঝখানে ভাসতে দেখা গিয়েছিল লাশটাকে। লাশের পকেটে তার পাসপোর্ট পাওয়া যায়। একজন অস্ট্রেলিয়াসে। আর রিমি শেখের সাথে ছবিতে ঘনিষ্ঠভাবে যাকে দেখা যায় ইনি সে। চিন্তিত দেখালো মারিও মার্টিনকে। কি বলবেন বুঝতে পারলেন না। স্যার, অদ্ভুত ব্যাপার হচ্ছে এই লাশটা ও বুকে ত্রিভুজ আকৃতি ক্ষত চিহ্ন পাওয়া যায়, আর একটা চোখ উপরনো। আবারও বলে উঠল তরুণ পুলিশ অফিসার। লাশ কোথায় এখন? জিজ্ঞেস করলেন মারিও মার্টিন। মর্গে। আচ্ছা, আপনি যান এখন। বেরিয়ে গেল জোসেফ মার্শাল। চিন্তিত হয়ে ভাবলেন মারিও মার্টিন, এভাবে একের পর এক খুন হচ্ছে কেন? সব খুনই একই পদ্ধতিতে করা হচ্ছে। কারা করছে এই খুন? একটা ছকে সবগুলো খুনের বর্ণনা লিখলেন তিনি। মোট 5টা খুনের 4টাই বাংলাদেশি, শেষেরটা অস্ট্রেলিয়ান। তারও বাংলাদেশের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রয়েছে। বাংলাদেশি মডেলের সাথে তার রিলেশন ছিল। তবে কি কেউ বাংলাদেশের খুব বড় ধরনের ক্ষতি করতে চায়? কপালের ঘাম মুছলেন মারিও মার্টিন। পরন্ত বিকেল,
সূর্যটা মমতাময়ী মায়ের মতো নরম হয়ে গেছে। দক্ষিণ দিক থেকে হাওয়া আসছে। আদনান দাঁড়িয়ে আছে জারভিট পিছে, লেয়ার স্পাইক করা মাথার চুল, পরনে নীল কালারের স্যুট, চোখে দামি সানগ্লাস আর হাতে একটা স্মার্ট ওয়াচ। দেখেই মনে হবে কোনো সুন্দরী রমণীর জন্য অপেক্ষা করছে সে, কিন্তু না, হাতে কোনো কাজ না থাকলে পরিপাটি হয়ে থাকতেই পছন্দ করে সে। ভালো লাগে সুন্দর স্পটগুলোতে ঘুরে বেড়াতে। আজও হাতে কিছুটা সময় পেয়েছে, তাই ঘুরতে চলে এসেছে জারভিট বিচে। সাথে রিমি শেখের ডেথ স্পটটাও দেখা হয়ে যাবে। রিমি শেখের লাশটা এখনও তার গাড়িতেই আছে। সকালেই ওয়েজ আর্নার্সের প্রতিনিধি আব্দুস সামাদের পরিচয় নিয়ে দিয়ে এসেছে লাশটা, কিন্তু লাশটার ব্যাপারে এত গোপনীয়তা কেন? একজন মডেলই তো ও, এর বাইরে কি আরও পরিচয় আছে ওর? লাশটা গাড়ির ভেতরে লক করে রেখে জারভিট বিচে চলে এসেছে ও। অপেক্ষা করছে বসের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। ফোনটা বেজে উঠল আদনানের। বসের কথা ভাবতেই ফোন এলো তার। অনেকদিন বাঁচবে আরও বুড়োটা। কই মাছের প্রাণ তার। স্বাধীনতা যুদ্ধের শত্রুর 7টা গুলি খেয়েও মরেনি। হ্যাঁ বস। আদনান, তোমাকে একজনের নাম আর মেল ঠিকানা করেছি। উনি একজন ইমিগ্রেশন অফিসার। ওনার সাথে যোগাযোগ করবে তুমি। উনি তোমাকে লাশ নিয়ে প্লেনে উঠতে হেল্প করবে। ওকে স্যার। স্যার, আমি এই খুনটার সাথে পরিচিত। মানে যারা এই খুনটা করেছে তারা ওই একই বোতলের যে দলে কাজ করতো। আচ্ছা, দেশে আসো। তুমি আগে সামনে বসেই সব শুনবো। জি বস। ফোন কেটে দিল ও পাশ থেকে। হঠাৎ আদনানের কানটা সতর্ক হয়ে উঠল। মনে হচ্ছে কোনো মেয়ে হেল্প হেল্প বলে চিৎকার করছে। চোখ বন্ধ করে শোনার চেষ্টা করলো সে। হ্যাঁ, দূর থেকেই আসছে শব্দটা। কোন দিক দিয়ে চিৎকারটা আসছে মুহূর্তেই বুঝে নিল সে। তারপর সানগ্লাসটা খুলে নিয়ে দেরি না করেই দৌড় দিল সেদিকে। চিৎকারটা কাছে চলে এলো। মেয়েটাও নজরে পড়ল তার। দাঁড়িয়ে পড়ল আদনান মেয়েটাকে দেখে। মেয়েটা এসে তার পেছনে লুকিয়ে কাঁধে 2 হাত রেখে ভরসা খুঁজল। আলতো করে 2 চোখ টিপে মেয়েটাকে ভরসা দিল আদনান। সামনে কয়েকজন এসে দাঁড়িয়েছে ছোড়া হাতে। ইতালিয়ান ভাষায় জোরে চিৎকার করে ওকে সরে যেতে বলল, কিন্তু ও সরল না। তখন একজন ক্ষিপ্র বেগে এসে ছোড়া চালালো ওর উপর। পেছন দিকে কিছুটা ঝুঁকে গেল সে। ছোড়াটা চলে গেল তার চোখের আধ ইঞ্চি সামনে দিয়ে। আবার যখন ছুরি চালাতে চাইল হামলাকারী, তখন তার হাতটা ডান হাতে শক্ত করে ধরে বাঁ হাতের কোনোই দিয়ে জোরে আঘাত করলো আদনান তার থুতনিতে। মুখ থেকে ওর ছিটকে বেরিয়ে হলো 2টো দাঁত। ছোড়াটাও চলে এসেছে আদনানের হাতে। পেছন থেকে আরও 2জন ছোড়া হাতে মারতে এলে আদনান জোরে পা চালালো আগের জনের পেটে। সে গিয়ে পড়লো ওই 2জনের ওপর। 3জনই পড়ে গেল নিচে। আরও একজন দাঁড়িয়ে আছে। সে হতভম্ব হয়ে দেখছে সঙ্গীদের চিটপটাং, কিন্তু পরক্ষণে সেও এগিয়ে আসতে চাইল আদনানকে মারতে। আদনানের হাতের ছোড়াটা ছুঁড়ে মারল ওর বাহু লক্ষ্য করে। অব্যর্থ লক্ষ্য। ছোড়াটা গিয়ে লাগলো ওর বাহুতেই। চিৎকার করে উঠল সে। নিচে পড়ে থাকা 3জন উঠে আবার মারার জন্য আসতে চাইলে আদনান হোলস্টার থেকে তার ব্লক 19 হ্যান্ড গানটা বের করে ফাঁকা জায়গায় গুলি করল 2বার। পায়ের সামনে এগুলো না ওদের। 2 হাত উপরে তুলে স্যারেন্ডারের ভঙ্গিতে পিছু হটতে লাগলো তারা। পেছনের মেয়েটার দিকে নজর দিল এবার আদনান। মেয়েটা মাথা নিচু করে আছে। দেখে মনে হচ্ছে না এতক্ষণ সে একটা ভয়াবহ মুহূর্ত ফেস করেছে। মনে হচ্ছে বাঙালি মেয়ে। সন্দেহ মুক্ত হতে আদনান জিজ্ঞেস করলো, বাঙালি? জি। শান্ত কণ্ঠে জবাব দিল মেয়েটা। ওরা আপনার পিছু লাগছে কেন? জানি না, চিনি না আমি ওদের। এখানে কি করছেন একা? সাথে কেউ নেই? আমি নিউজ 36 পিডি চ্যানেলের নিউজ রিপোর্টার অদিতি সাহা। আমি আদনান, নিবিড় আদনান। নাইস টু মিট ইউ। আমাকে একটু আমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দিতে পারবেন মিস্টার আদনান? হুম, নিবিড় বলে ডাকবেন। সুন্দরী মেয়েদের মুখে নিবিড় ডাকটাই ভালো লাগে। মৃদু হাসলো আদনান। মেয়েটাও লজ্জা পেয়ে মৃদু হাসলো। হয়তো এমন প্রশংসা সে আশা করেনি। তা যাবেন কোথায়? জিজ্ঞেস করলো আদনান। ঠিকানা বলল অদিতি। চলুন। পা বাড়ালো আদনান। গাড়ির পাশে এসে সামনে সিটে বসতে বলল আদনান তাকে। অদিতি মাথা চুলকিয়ে বলল, পেছনে বসি আমি। ঠিক আছে, বসুন। গাড়ির লক খুলে দিল আদনান। অদিতি ভেতরে বসতে গিয়ে চিৎকার করে বাইরে বেরিয়ে এলো।
আদনান হেসে বলল, এই জন্যই বলেছিলাম সামনে বসতে। এটা কার লাশ? ভয়ে ভয়ে প্রশ্ন করল অদিতি। বাংলাদেশি একটা মেয়ে কারা যেন খুন করে রেখে গেছে ওকে। ওকে দেশে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার উপর। ভয়ে ভয়ে বসলো অদিতি আদনানের পাশে। আদনান তার ওয়াচে টাইমটা দেখে নিয়ে সানগ্লাসটা লাগালো চোখে, তারপর গাড়ি স্টার্ট দিল। বিএসআই চিফ কিছু একটা লুকোচ্ছেন আদনানের কাছে। একটা মডেল মেয়ের লাশ নিয়ে এত গোপনীয়তা কেন? ও কি শুধুই মডেল, নাকি আরও পরিচয় আছে ওর? প্রশ্নটা বারবার ঘুরপাক খাচ্ছে আদনানের মাথায়। এই মুহূর্তে বসের সামনে বসে আছে সে। একটা ফাইল এগিয়ে দিলেন বিএসআই চিফ। এই ফাইলটা পড়ে দেখবে। ইতালিতে খুন হওয়া বাংলাদেশি সবার পরিচয় এবং কিভাবে খুন হয়েছে সব এখানে দেওয়া আছে। খুনগুলোর রহস্য কী, প্রত্যেকটা খুনের সাথে কোন সম্পর্ক আছে কি না খুঁজে বের করবে। এখানে আরও 2 জনের খুনের ডিটেলস বলা আছে। এই দুটো খুন হয়েছে বাংলাদেশের কক্সবাজার জেলার এক দর্শনীয় স্থানে। ফাইলটার কাভারে এবার চোখ বুলিয়ে নিল আদনান। ফাইল থেকে চোখ সরিয়ে বসের দিকে তাকাতেই বস আবার বললেন, বাংলাদেশে যে খুন দুটো হয়েছে তাও একই পদ্ধতিতে। বুকের ওপর ত্রিভুজাকৃতি ক্ষতচিহ্ন একে, তাতে ডান পাশের চোখটা উবড়ে রেখেছে। এই খুনগুলো হয়তো ইতালিতে খুনের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশে খুব ভয়াবহ কিছু ঘটতে চলেছে, এটা রুখতে হবে। আর এই জন্য উপযুক্ত হিসেবে আমি একমাত্র তোমাকেই দেখেছি। জি বস, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। ত্রিভুজাকৃতর মাঝখানে একটা চোখ, এর সাথে আমি কিছুটা পরিচিত। এটা আমি সিমোয়েলের ওখানে রেখেছিলাম। আমাকে যখন শুলের কাছে নিয়ে যাওয়া হয়, দেয়ালে দেখি ওই সিম্বলটা। আমার জানা মতে এটা ইলুমিনাতি নামক খ্রিস্টান ধর্মীয় এক সংগঠনের প্রতীক। এটা সম্পর্কে খুব কম মানুষই জানে। এরা পৃথিবীতে রাজত্ব করতে চায়, পৃথিবীর বুকে খারাপ কাজগুলোকে প্রমোট করতে চায়, খুন দর্শনের মতো কাজগুলোকে এরা প্রাধান্য দেয়। একদম ঠিক বলেছ। আমিও এটা নিয়ে কিছুটা রিসার্চ করেছি। আমার মনে হয় ইলুমিনাতি সংগঠনটা তো নজর পড়েছে এবার বাংলাদেশের উপর। তা যদি হয় আমাদের এখনই সতর্ক হতে হবে। জি বস। ফাইলটা নিয়ে উঠতে চাইলে বিএসআই চিফ আবার বললেন, তোমার সংশয়টা দূর করে যাও। জানি রিমি শেখকে নিয়ে তোমার মাথায় বেশ কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। রিমি শেখ একজন মডেল, কিন্তু ও আমাদের একজন সিক্রেট এজেন্ট ছিল। ও বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে খুনগুলোর ব্যাপারে। তাই ওর লাশটা গোপনে নিয়ে আসতে বলেছিলাম, যাতে প্রমাণগুলো আমাদের হাতেই আসে। কিন্তু ওর কাছে তো কোনো প্রমাণ ছিল না, কিছুই পাওয়া যায়নি ওর কাছে। ছিল প্রমাণ। ওর বাঁ পাশের চোখটা দেখতে ওটা অরিজিনাল চোখ মনে হলেও ওটা একটা পাথরের চোখ, এবং তাতে একটা গোপনীয় ক্যামেরা আর মেমোরি সেট করা ছিল। ভাগ্যিস ওর ডান চোখটাতেই বেছে নিয়েছিল ওপড়ানোর জন্য, নয়তো প্রমাণটা হাতছাড়া হয়ে যেত। ল্যাপটপে রিমি শেখের সংগৃহীত প্রমাণটা চালু করলেন মাসুদ পারভেজ। নৃশংস কিছু হত্যাকাণ্ড ভেসে উঠে ফুটেছে। গুহার মতো একটা ঘরে কিছু লোক অস্ত্র তাক করে আছে কয়েকজন বন্দির দিকে। একপাশে আগুন জ্বলছে, আগুনের পেছনেই গুহার দেয়ালের উপরাংশে জ্বলজ্বল করছে ত্রিভুজ আকৃতির সিম্বলটা। একজন মেয়ে বন্দিকে ধরে ওরা প্রথমে ধর্ষণ করে। মেয়েটা যখন দুর্বল হয়ে পড়ে খুব, তখন ওরা একে একে মেয়েটার হাত পা কাটতে থাকে। তারপর শয়তানের নামে মেয়েটার শরীরটাকে আগুনে ঝলসাতে থাকে। আর কিছু দেখার মতো সাহস হলো না বিএসআই চিফের। আরেকটা ফুটেজ চালু করলেন তিনি। ওখানে কয়েকজনকে আলোচনা করতে দেখা গেল বাংলাদেশ নিয়ে। সামনে একটা বাংলাদেশের মানচিত্র। মানচিত্রের বেশ কয়েকটা জায়গায় রেড চিহ্ন দিয়ে রাখা। এর অর্থ কি বোঝা গেল না। হয়তো এই জায়গাগুলো নিয়েই বিরাট কিছু পরিকল্পনা করছে ওরা। স্যার, মেমোরিটা আমি নিয়ে যেতে পারি? আমার আরও কয়েকবার দেখতে হবে ফুটেজগুলো। শিওর। আদনানের কথায় দ্বিমত প্রকাশ করলেন না বিএসআই চিফ, তবে মেমোরিটার ব্যাপারে সাবধান থাকতে বললেন। উঠে দাঁড়ালো আদনান। বসের কক্ষ থেকে বের হতেই মুখোমুখি দেখা হলো সুজাতার সাথে। সুজাতা বিএসআই এর সবচেয়ে সুন্দরী এজেন্ট। তাকে দেখে মনে হলো এতক্ষণ সে আড়ি পেতে ভেতরের কথা শুনছে। হাই সুজাতা, কেমন আছো? ভালো। বসের সাথে কি কথা হলো? কপালের চুল কানের পাশে সরাতে সরাতে জিজ্ঞেস করলো সুজাতা। সবাই তো শুনেছ। মাথা নিচু করে ফেললো সুজাতা। তারপর নিজেকে সামলিয়ে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো, কফি? অ্যাকচুয়ালি এখন সময় নেই, অন্য কোনো একদিন। তুমি
সবসময় এরকম কেন করো? সবসময় তো তোমাকে পাওয়া যায় না, যখনই পাওয়া যায় শুধু এড়িয়ে চলো। ঠিক আছে, চলো রেস্টুরেন্টে। মৃদু হাসলো আদনান। News36 চ্যানেলে বাংলাদেশি মডেল রিমি শেখের নিউজটা ঘটা করে প্রচার করছে। আদনান টিভিটা অফ করে ল্যাপটপটা নিয়ে বসলো। আরেকবার ফুটেজটা দেখতে চাওয়ার সময় বাইরে কারো অস্তিত্ব টের পায় সে। গ্লক 19টা হাতে নিয়ে বের হয় আদনান। বাইরে অন্ধকার, কাউকে দেখা গেল না, তবে কারো দৌড়ে পালিয়ে যাওয়ার শব্দ শোনা গেল। সেদিকে পিস্তল তাক করলো সে। তারপর চোখ বন্ধ করে শব্দটার পজিশন বোঝার চেষ্টা করেই ট্রিগারে চাপ দিল। একটা বোবা চিৎকার শোনা গেল কেবল। আদনান ওখানে গিয়ে মোবাইলের ফ্ল্যাশের আলোতে কিছু রক্ত দেখতে পেল। রক্তের মালিককে আর খুঁজে পেল না। কে হতে পারে এই লোক? কেন এভাবে আড়ি পেতে এলো? ভাবনাটা আসতেই ফোন বেজে উঠল তার। হ্যালো, আদনান স্পিকিং। মিস্টার আদনান, বাস্তবে হয়তো কখনো সাপের লেজে পা পড়েনি আপনার, কিন্তু এবার সত্যি সত্যি সাপের লেজে পা দিয়ে ফেলেছেন। কে আপনি? আমার পরিচয়টা ইম্পর্টেন্ট না, আপনার হাতে যে মেমোরিটা আছে ওইটা পুড়িয়ে ফেলুন, নয়তো আপনার জীবনে ঝুঁকি আছে। আমি জীবন নিয়ে এত চিন্তিত না। আপনি বললে জীবনটা আপনাকে পার্সেল করে দিই। কি বলুন? ফাজলামি না করে ফোন রাখুন। আদনান, আপনাকে আবারও সাবধান করছি, রিমি শেখের মৃত্যুর কথা ভুলে গেলেন, ওইভাবেই মৃত্যু হবে আপনার। আপনার থ্রেডটা শুনে মজা পেলাম, ধন্যবাদ এত রাতে বিনোদন দেওয়ার জন্য। ফোনটা রেখে দিল আদনান। কে হতে পারে লোকটা? পরপর দুটি ঘটনা ঘটল, দুটি ভাবনায় ফেলে দিল ওকে। একজন গোপনে এসে তাকে অবজার্ভ করে যাচ্ছে, আর একজন ফোনে হুমকি দিচ্ছে। শেষের জন আবার রিমি শেখের কথাও উল্লেখ করছে। রিমি শেখের ব্যাপারে আদনান যুক্ত আছে তা লোকটি জানলো কি করে? কেনই বা রিমি শেখের কথা তুলে হুমকি দেবে? এই মুহূর্তে দুজনের কথা মনে ভেসে উঠল আদনানের। একজন সুজাতা আর একজন News36-এর রিপোর্টার অদিতি সাহা। অদিতি সাহা গাড়িতে লাশটা দেখে ফেলেছিল, তখন এতটা গুরুত্ব দেয়নি আদনান তাকে। বসের দেয়া ফাইলটা খুলে দেখলো আদনান। প্রত্যেকের ডিটেলস পড়ে নিল সে। প্রথমজন বাংলাদেশের টপ 10 জন ব্যবসায়ীর মধ্যে একজন, সুলতান খান। ঢাকার উত্তরায় 3টা আলিশান বাড়ি আছে তার। অবসর সময়টুকুতে পরিবারকে সাথে নিয়ে ঘুরতে যান। এবারও গিয়েছিলেন ইতালিতে। ওখানেই একসময় তাকে গায়েব করে ফেলে কারা যেন। 2 দিন পর তার লাশ পাওয়া যায়। দ্বিতীয়জন একজন টিভি চ্যানেলের মালিক। ইতালিতেই থাকতেন বেশিরভাগ সময়, তারও একই পরিণত হয়। তৃতীয়জন বাংলাদেশি এক বিশেষ দূত, সরকারের কাজে ইতালিতে গিয়েছিল, ওখানেই লাশ হতে হলো। চতুর্থজন রিমি শেখ, বাংলাদেশি মডেল। পঞ্চম সে ব্যক্তিটি, উনি বাংলাদেশিই খুন হন। কক্সবাজার জেলার এক বিশিষ্ট রাজনীতিবিদ কুদুম গুহা নামে এক দর্শনীয় স্থানে তিনি একইভাবে খুন হন। আদনান সবগুলো খুন নিয়ে আরেকবার ভাবল। প্রত্যেকে আলাদা আলাদা পেশার লোক এবং প্রত্যেকে সাধারণ কেউ নয়। এর মানে বাংলাদেশের বিশেষ একটা দিককে কোনো পরাশক্তি দুর্বল করে দিতে চাইছে। কারা এই শক্তি? ইলুমিনাতি? ফোনে থ্রেড দেওয়া লোকটার কথা মনে পড়লো তার আবার। লোকটা সিলেটি, কথাবার্তায় তার সিলেটি একটা টান ছিল। যে হোক না কেন সে, লোকটা খুব ভালোভাবেই চিনে হয়তো আদনানকে। যেভাবে মিস্টার আদনান উচ্চারণ করছিল লোকটা, মনে হচ্ছিল আদনান মানেই পরাশক্তিরও পরাশক্তি। ভাবতে ভাবতেই হাতের স্মার্ট ওয়াচটা অ্যালার্ম দিল। ইটস স্লিপিং টাইম। ওয়াচটা খুলে পাশে রাখলো আদনান, তারপর লাইট অফ করে শুয়ে পড়ল। ক্রিং ক্রিং করে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল একটা 23-24 বছরের যুবতী। কাকে চাই? জিজ্ঞেস করলো মেয়েটি। এটা কি সুলতান সাহেবের বাসা? জি। আমি ওনার সাথে ডেথ নিয়ে কিছু কথা বলতে চাই। আমার নাম আদনান। নিজের আইডেন্টিটি দেখালো আদনান। ভেতরে আসুন। আদনান ভেতরে ঢুকলে মেয়েটি বলে, বসুন, আমি মাকে পাঠাচ্ছি। আচ্ছা। আদনান হাসলো। কিছুক্ষণ পর এক মধ্যবয়স্ক মহিলা এসে বসলো তার সামনে। কি জানতে চান বলুন? আসলে আমি জানতে চাচ্ছি উনি গায়েব হয়ে যাওয়ার আগে কোথায় ছিলেন? আমাদের সাথেই ছিল। আমাদের হোটেল রুমে রেখে উনি বের হয়েছিলেন। কোনো বিশেষ কাজে বের হয়েছিলেন? না, আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম। কি কাজ থাকবে ওখানে? কোনো পরিচিত কেউ ছিল? কে থাকবে? কেউ ছিল না। তাহলে কি কাজ থাকতে পারে? কিছু বলে যায়নি?
না, তার কাছে একটা ফোন এসেছিল। ফোনটা পেয়ে তিনি বেরিয়ে যান কিছু না বলে। যেখানে পরিচিত কেউ নেই, কোনো কাজও নেই, সেখানে তিনি কার ফোন পেয়ে বেরিয়ে পড়লেন? ফোনটা নিশ্চয়ই ল্যান্ড ফোনে এসেছিল। হুম। ট্রেতে করে কফি নিয়ে এলো সুলতান খানের মেয়েটা। আদনানের দিকে কফির কাপটা বাড়িয়ে দিয়ে শীতল কণ্ঠে উচ্চারণ করলো, নিন। মৃদু হেসে কাপটা নিল সে মেয়েটার চোখের দিকে তাকিয়ে। মেয়েটা চোখ নামিয়ে নিল। কফির কাপে চুমুক দিয়েই আদনান বলে উঠল, তার মানে অপরিচিত কেউ একজন ছিল যে আপনাদেরকে ফলো করেই ইতালি যায়, আপনাদের হোটেল এবং রুম নাম্বার জেনে যায়। নিশ্চয়ই সে শত্রুতার জের ধরে এই খুনটা করেনি, কারণ একই ধারায় আরও কয়েকজন খুন হয়েছে। সবগুলো খুনের পেছনে বিশেষ এক উদ্দেশ্য আছে। জানতে হবে কী সেই উদ্দেশ্য। আচ্ছা, একটা ব্যাপারে ভেবে বলুন, আপনাদের ফলো করে ইতালি যেতে পারে কে? সেরকম তো কেউ নেই। আচ্ছা, খুনটা তো ইতালির কেউ করতে পারে। পারে, কিন্তু ইতালির কেউ ছিল না, কারণ যেভাবে উনি ফোন পেয়ে চলে গিয়েছিলেন পরিচিত কেউ হবেন। আর ইতালিতে যেহেতু কেউ ছিল না পরিচিত, তার মানে দেশ থেকে কেউ যাবেন ফলো করে। চিন্তিত দেখালো মিসেস সুলতানকে। আদনান কফির কাপে শেষ চুমুক দিয়ে বলল, চিন্তা করবেন না, যেই হোক ধরা নিশ্চয়ই পড়বে সে। আজ তাহলে উঠি, প্রয়োজনে আবার আসতে পারি। আর ভাবতে থাকুন কে হতে পারে ও। উঠে দাঁড়ালো আদনান। বের হয়ে যাওয়ার সময় আরেকবার পেছনে তাকালো। মা মেয়ে ওরা দাঁড়িয়ে আছে। দুজনের চোখে স্পষ্ট কৃতজ্ঞতা দেখতে পেল সে। মুচকি এসে বেরিয়ে এলো আদনান। তারপর সোজা চলে এলো বিএসআই এর হেড অফিসে। তারপর কি বুঝলে ফাইলটা পড়ে? জিজ্ঞেস করলেন বিএসআই চিফ। স্যার, আমার মনে হয় না এটা ইলুমিনাতির কাজ। ইলুমিনাতি সারা বিশ্ব শাসন করতে চায়, তাহলে শুধুমাত্র বাংলাদেশকে বেছে নেবে কেন? আর বাংলাদেশের যদি ওদের প্রথম টার্গেট হয়ে থাকে, তাহলে শুধুমাত্র বাংলাদেশ আর ইতালি যে প্রভাবশালী বাঙালিগুলো আছে তাদের কি কেন খুন করবে? বিশ্বের আরও অনেক দেশেই তো প্রভাবশালী বাঙালি আছে। আমার মনে হয় এটা অন্য কোনো শক্তি, যারা ইলুমিনাতির উপর দোষটা চাপিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে ব্যস্ত। আর যারা এর পেছনে যুক্ত, নিশ্চয়ই এর পরিকল্পনাকারী ইলুমিনাতি সম্পর্কে বেশ জ্ঞান রাখে, বা নিজেও ইলুমিনাতির সদস্য। মুগ্ধ হয়ে আদনানের কথা শুনলেন চিফ। এই জন্যই তোমাকে দিলাম। তোমার তীক্ষ্ণ চোখে সূক্ষ্ম জিনিসও আড়াল হবে না জানি। আশা করি এর শেষ দেখেই ছাড়বে তুমি। জি বস, এটাই তো আমার নেশা, রহস্যের পেছনে ছুটে চলা। রহস্য করে হেসে বের হয়ে এলো আদনান বসের কক্ষ হতে। সুজাতার সাথে দেখা করলো সে। সুজাতাকে দেখে মনে হলো না সে কিছু করেছে। একদম স্বাভাবিক অবস্থায় আছে সে। সুজাতা, গতকাল আমার আর আমার বসের ব্যাপারটা নিয়ে কারোর সাথে আলাপ করেছো? না। মিথ্যে বলবে না সুজাতা। গত রাতে ব্যাপারটা নিয়ে কেউ একজন আমাকে ফোনে হুমকি দেয়। হোয়াট? কে হুমকি দেয়? সত্যি বলছি, আমি কারোর সাথে কিচ্ছু শেয়ার করিনি। আর অফিসিয়ালি যে বিষয়টা সিক্রেট রাখতে বলেছে তা আমি প্রকাশ করব কেন? তাহলে কে বলেছে? তা জানি না। তুমি কি আমাকে সন্দেহ করছো? দেখো, আমিও বিএসআই এর একজন সিনিয়র এজেন্ট, ভুলে যেও না। বিশ্বস্ততার কারণেই এত দূর আসতে পেরেছি। ঠিক আছে, সরি। কফি চলবে? কষ্ট দিয়ে আবার ঢং করছো? মুখটা মলিন করে ফেলল সুজাতা। তুমি রাগলে তোমার চেহারাটা মনে হয় যেন শান্ত সকালের বৃষ্টির দ্বারা মুহূর্তটাকে আরো শান্ত করে দিচ্ছে। চোখ তুলে তাকালো সুজাতা আদনানের দিকে। ঠোঁটে তার মৃদু হাসি। আদনান আবার বলে উঠল, তোমার চাহনিটা যেন মহাবীর রুস্তমের শান দেয়া তরবারি, ধীর ভেদ করে চলে যায়। হা 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 করে হেসে উঠে আদনানের বাহু ধরে ধাক্কা দিল সুজাতা। এই তো ভালো হয়ে গেছে মন, এবার আসি আমি। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো আদনান। পেছন থেকে সুজাতা অভিমানী কণ্ঠে বলে উঠল, চলে যাচ্ছ কেন? কফি খাওয়ার কথা ছিল না? আরেকদিন খাবো। পেছনে আর তাকালো না আদনান। চেহারাটা মলিন করে দাঁড়িয়ে রইল সুজাতা। এই লোকটাকে কখনো বুঝতে পারে না সে। হঠাৎ কাছে আসে, হঠাৎ দূরে চলে যায়। রহস্যের পেছনে ছুটতে ছুটতে লোকটাও রহস্যময় হয়ে যায়। চ্যানেল 36 আরেকটা খুনের ব্যাপারে সংবাদ প্রচার করছে। খুনটা হয় ঢাকায়। ডেথ স্পট থেকে অদিতি সাহা আছে নিউজে। লাশটা অ্যাম্বুলেন্সে তোলা হলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রশ্ন করে অদিতি, স্যার, এইভাবে একের পর এক খুন হচ্ছে দেশ এবং বিদেশে।
একই স্টাইলে বাংলাদেশি খুন হচ্ছে, এর জন্য আপনারা কাকে দায়ী করছেন এবং কী পদক্ষেপ নিলেন? দেখুন, আমরা ইনভেস্টিগেশন করেছি, ধারণা করছে আন্তর্জাতিক কোনো সংগঠন এর পিছনে দায়ী। খুন সম্ভব ইলুমিনাতি। যেভাবে প্রত্যেকটা খুনের বুকের উপর ত্রিভুজকৃতি এঁকে দেওয়া হয়, তা থেকে এটা মনে হচ্ছে ওরা পুরো পৃথিবী একটা ক্রাশ সৃষ্টি করতে চায়। আপনি কি মনে করেন ইলুমিনাতির কোনো টিম বাংলাদেশে ঢুকে পড়েছে? নয়তো এই খুন হচ্ছে কেন? আমাদের আরও ইনভেস্টিগেশন করা উচিত। ধন্যবাদ স্যার। পুলিশ অফিসার চলে গেলেন। ক্যামেরার সামনে অদিতি বলতে লাগলো, দর্শক, আপনারা দেখছেন পুলিশ ও সঠিক জানে না কে বা কারা এই খুন করেছে। দেশের মানুষ আজ ভয়ে ভয়ে থাকে, কখন না জেনে খুন হতে হয়। এই রহস্যের সমাধান কোথায়? থাকুন নিউজ 36-এর সাথে। পরবর্তী আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ক্যামেরা অফ হতেই অদিতি ডাক দিল আদনানকে দেখে। হ্যাঁ নিবিড়। মৃদু হেসে এগিয়ে এলো আদনান। ইথানের নিউজ রিপোর্টার হঠাৎ বাংলাদেশে? ভালো লাগে না আর বিদেশে, রিক্সের জায়গা। ওই দিনের ঘটনা বসকে বলেই দেশে শিফট হয়েছি। দেশে কাজ করব এখন থেকে। দেশও যে রিস্ক নেই, কে বললো? ওদের পরবর্তী টার্গেট তো তুমি হতে পারো। বাদ দাও তো, আর ভয় দেখিও না। কেমন আছো বলো? ভালো। চলো আমার অ্যাপার্টমেন্টে গিয়ে কথা বলি, কাছেই আমার অ্যাপার্টমেন্ট। ভ্রুকুচকে তাকালো আদনান অদিতির দিকে। আরে আমি একা থাকি, চলো। হাত ধরে টানলো অদিতি আদনানকে, যেন বহুদিনের পরিচয় দুজনের মাঝে। এর আগে কেবল একবারই দেখা হয়েছে। চলো। হাঁটতে লাগলো আদনান অদিতির পাশে পাশে। এয়ারপোর্ট থেকে বের হতেই একটা মার্সিডিজ এসে থামলো লুইস হেক্টরের সামনে। মার্সিডিজের দরজা খুলে দিল ভেতরে থাকা একজন। গায়ের স্যুটটা ঠিকঠাক করে সানগ্লাসটা চোখ থেকে খুলে ভেতরে বসলো মিস্টার হেক্টর। ভেতরের লোকটা হেক্টরের সহযোগী মাইকেল ক্লার্ক, আফ্রিকান বংশোদ্ভূত, আর হেক্টর হলেন আমেরিকান। সব কাজ ঠিকঠাক চলছে তো? ইংরেজিতে জিজ্ঞেস করলো হেক্টর। জি বস, আমরা সব প্ল্যান মতো করছি, কিন্তু সমস্যা হয়েছে এদেশের মিডিয়াকে ঠিক সামলে নেব। আমরা এখন কোথায় যাব? কুদুম পাহাড় নামক এক পাহাড়ে। ওখানে আমাদের গোপন আস্তানা আছে। শুনেছি সামুয়েলকে যে খুন করেছে সে একজন বাংলাদেশি। জি বস। ছেলেটার ঠিকানা বের করো। বাংলাদেশে প্রথম এসেছি, ওর মাথাটাও সাথে নিয়ে যাব। ছেলেটা ঢাকায় থাকে বস। আমরা এখন কক্সবাজারে ঢাকায় আমাদের লোক নেই। আছে, ওদেরকে জানিয়ে দেব আমি ছেলেটার ব্যাপারে, ওরা খোঁজ নেবে। গুড। ড্রাইভার আরও স্পিডে গাড়ি চালাও। ক্লার্কের নির্দেশ পেয়েই হাওয়ার গতিতে মার্সিডিজ ছুটালো ড্রাইভার। শাওয়ার ছেড়ে বাথরুম থেকে টাওয়েল পরে বের হলো অদিতি। হাতের খালি কফির মগটা সামনে রাখতে ওর দিকে চেয়ে রইল আদনান। দুষ্টুমি করে হাসলো অদিতি, চোখের ইশারায় প্রশ্ন করলো, এভাবে কি দেখছো? কিছু না। দুদিকে মাথা নেড়ে হাসলো আদনান। অদিতি পাশে এসে বসলো তার। হাঁটু থেকে নিচের অংশটা নিরাবরণ অদিতির। একবার দৃষ্টি দিয়েই চোখ সরিয়ে নিল আদনান। অদিতি ধীরে ধীরে মুখটা আদনানের মুখের উপর আনলো, ফিসফিস করে বলল, আমি তোমার হয়ে যেতে চাই। আমার সাহসিকতার প্রেমে পড়েছি আমি। মৃদু হাসলো আদনান। এই হাসির কী অর্থ ভেবে পেল না অদিতি। ফিসফিস করে আবারও বলল, টাওয়ারটা টান দিয়ে খোলো আর আমাকে তোমার করে নাও। আবারও মৃদু হেসে আলতো করে ধাক্কা দিয়ে অদিতিকে সোফায় ফেলে দিল আদনান। তারপর উঠে দাঁড়িয়ে চলে যেতে যেতে বলল, পরে দেখা হবে। নিবিড় ধ্যাত। পেছনে অদিতির হতাশ কণ্ঠ শোনা গেল। কুদুম পাহাড় থেকে কিছুটা দূরে জঙ্গল ঘেরা একটা জায়গায় গোপন আস্তানা কিছু শয়তান উপাসকের। শয়তানের প্রতিমা বানিয়ে তার সামনে মাথা ঝুঁকে দাঁড়িয়ে কয়েকজন উপাসনা করছে। ভেতরে ঢুকলো লুইস হেক্টর আর মাইকেল ক্লার্ক। ওরা ঢুকতেই উপাসনা তত্ত্বরা কুর্নিশ করে সরে দাঁড়ালো। হেক্টর আর ক্লার্ক মাথা ঝুঁকালো এবার প্রতিমার সামনে। প্রতিমার বুকে একটা ত্রিভুজ আকৃতির চিহ্নের মাঝে একটা বড় চোখ আঁকা। সেই চোখে চুমুকিয়ে হেক্টর শান্ত কণ্ঠে বলল, প্রভু, মৃত্যুর পর আমার এই আত্মাটা তুমি নিয়ে নিও। শুধু পৃথিবীর বুকে আমরা আধিপত্য করতে চাই। অসার প্রতিমার ঠাই দাঁড়িয়ে রইল। আরও কয়েকজন ঢুকলো ভেতরে, সাথে একটা বন্দি মেয়ে।
মেয়েটার দিকে তাকিয়ে রূপ যৌবন চোখ দিয়ে চেটে নিল হেক্টর। আলাদা কক্ষে নিয়ে যাও মেয়েটাকে। নির্দেশ দিল হেক্টর। মেয়েটা চিৎকার করতে থাকলো। হেক্টর তার গালটা আলতো করে ধরে ঠোঁট পাকিয়ে ইংরেজিতে বলল, চিৎকার করছো কেন বেবি? তোমাকে নিয়ে একটু ফুর্তি করব, তারপর তোমার আত্মাকে চিরমুক্তির ব্যবস্থা করে দেব। শয়তানের নামে তোমাকে বলে দেওয়া হবে। হা 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 করে হেসে উঠল হেক্টর। মেয়েটা তার ইংরেজি বুঝতে না পেরে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। একজন বাংলাভাষী লোক হেক্টরের কথা বাংলায় বুঝিয়ে দিল মেয়েটাকে। তারপর কয়েকজন ধরে মেয়েটাকে আলাদা একটা কক্ষে ঢুকিয়ে দিল। একই কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দিল হেক্টর। ভেতর থেকে মেয়েটার চিৎকার ক্ষীণ হয়ে আসতে শুরু করলো। আগের দিন যতটুকু কৌতূহল নিয়ে কথা বলছিলেন সুলতান খানের স্ত্রী আর মেয়ে, আজ তার বিন্দুমাত্র আগ্রহ নেই। আদনানকে দেখেই কেমন যেন মুখ মলিন হয়ে গেল তাদের। দেখুন, আমার বাবা মারা গেছে, এটা আমরা স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি। আমরা চাই না আপনি আর বিষয়টাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করুন। সুলতান খানের মেয়ে রিজিয়া খানের দিকে তাকালো আদনান। চোখ নামিয়ে নিল রিজিয়া। কেমন যেন অস্বস্তিতে আছে মেয়েটা। একদিনেই কি এমন হলো যে তাদের মানসিকতা পাল্টে গেল? আপনাদের সন্দেহকে কে কে আছে বলুন? হাল ছাড়ল না আদনান। সে জানে এরা কারো চাপে পড়ে হয়তো এমন করছে। আমরা কাউকে সন্দেহ করছি না, আপনি প্লিজ চলে যান। একটু রুক্ষ শোনালো রিজিয়ার কণ্ঠ। রিজিয়া, ছেলেটাকে কপি খাইয়ে বিদায় করো। শান্ত কণ্ঠে মেয়ের উদ্দেশ্যে কথাটি বলে উঠে ভেতরে চলে গেলেন মিসেস সুলতান। আদনান গালে হাত দিয়ে উপরের ঠোঁট কামড়ালো আলতো করে, তারপর উঠে দাঁড়ালো। বসুন, কফি খেয়ে যান। না থাক, চলে যাচ্ছি। তবে ভাববেন না হাল ছেড়েছি। যারা আপনাকে হুমকি দিয়েছে তাদের পেট থেকেই কথা বের করব। মানে? কিছু না। ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে চলে যেতে চাইলে রিজিয়া বলে উঠল। দাঁড়ান। থামলো আদনান। ঘুরে ফিরল রিজিয়ার দিকে। রিজিয়া কয়েক মুহূর্ত কি যেন ভেবে বলল। কাল আপনি চলে যাওয়ার পর ফোন আসে একটা। তারপর? রিজিয়া কিছু বলার আগেই ভেতর থেকে তার মায়ের গলা উঁচানো ডাক শোনা গেল। রিজিয়ার ছেলেটা চলে গেছে। যাচ্ছে মা। মায়ের উদ্দেশ্যে কথাটি বলে তাকালো রিজিয়া আদনানের মুখের দিকে। চলুন আমরা বাগানে গিয়ে কথা বলি। আদনানকে নিয়ে বাগানের দিকে হাঁটলো রিজিয়া। বাহ, খুব সুন্দর বাগান। আপনিই লাগিয়েছেন ফুলগুলো? প্রাণ ভরে ফুলের সুবাস নিল আদনান। আমারই বাগান এটা, নিজ হাতে সাজানো। আমার আব্বু বিভিন্ন জায়গা থেকে এনে দিতেন চারা গাছগুলো। এখানে অনেক ফুলের নাম আমি নিজেও জানি না। একটা রক্তচপা ফুলে হাত দিল আদনান। নিতে পারি? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো রিজিয়ার দিকে। নিন। ফুলটা ছিঁড়ে রিজিয়ার দিকে বাড়িয়ে ধরল সে। নিন, এটা আপনার জন্য। ফুলের হাসিটা আপনার মুখে মানায়। এভাবে ঘুমড়ো মুখে আপনার সুন্দর চেহারাটা ভালো দেখাচ্ছে না। থ্যাঙ্কস। ফুলটা নিয়ে মৃদু হাসলো রিজিয়া। এবার বলুন, কে ফোন করেছিল? জানি না, লোকটা ফোন করে হুমকি দেয়, আপনার সাথে আর যোগাযোগ করতে নিষেধ করেছে। কিছু বললেই মেরে ফেলবে বলেছে আমাদেরকেও। তার মানে কেউ একজন আমাকে সবসময় ফলো করছে। আমি যে এখানে এসেছি তাও জানে। উপরের ঠোঁট কামড়ে ধরলো আদনান। কে হতে পারে লোকটা? আচ্ছা, আপনারা যখন ইতালির উদ্দেশ্যে যান তখন এয়ারপোর্টে সন্দেহজনক কাউকে দেখেছিলেন? যেহেতু লোকটা বাংলাদেশ থেকে ফলো করে গেছে, নিশ্চয়ই এয়ারপোর্টেও একসাথে ছিল। এয়ারপোর্টে একটা লোক ছিল, আমাদের দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। লোকটাকে বাবার সাথেও একবার মিটিংয়ে দেখেছিলাম। বাবার পরিচিত ভেবে তেমন গুরুত্ব দেইনি। ভাবলাম বাবা ওনার পরিচিত, তাই হয়তো এভাবে দেখছে। কিন্তু গতকাল আপনার কথা শোনার পর থেকে লোকটার চেহারা বারবার ভাসছে চোখের সামনে। কে লোকটা? কি পরিচয়? নাম বা পরিচয় কিছুই জানি না। এর আগে শুধু একবার একটা মিটিংয়ে দেখেছিলাম। তাহলে এখন কি করে খুঁজবো লোকটাকে? বুঝতে পারছি না। মাথা চুলকালো রিজিয়া। ডেট মনে আছে? লাস্ট 20 আগস্ট। পরদিন আমার বার্থডে ছিল, তাই আগের দিন বাবার অফিসে সবাইকে ইনভাইট করতে গিয়েছিলাম। এক কাজ করতে পারেন,
নিশ্চয়ই মিটিং রুমে সিসি ক্যামেরা ছিল। সিসিটিভির ফুটেজ কালেক্ট করুন। আপনি শনাক্ত করবেন লোকটাকে। অফিসের কেউ হয়তো চিনতে পারে লোকটাকে। আচ্ছা, আজ আসি তাহলে, সাবধানে থাকবেন। আপনিও সাবধানে থাকুন। আমি মৃদু হেসে মাথা দুলিয়ে চলে যেতে লাগলো আদনান। শয়তানের প্রতিমার সামনেই রাখা হলো মেয়েটার লাশ। আগের রাতেই মরে গেছে মেয়েটা। মরার আগে বেশ কয়েকজনের ভোগের সামগ্রী হতে হয়েছে তাকে। ভারী বুটের শব্দ করে মেয়েটার লাশের পাশে এসে দাঁড়ালো লুইস হেক্টর। প্রতিমার সামনে মাথাটা হালকা ঝুঁকে উচ্চারণ করলো, প্রভু, মেয়েটার আত্মা তোমার উদ্দেশ্য প্রেরণ করলাম। তুমি তার আত্মাকে চিরমুক্তি দাও। মাফ করো প্রভু, তার জীবন্ত দেহটা তোমার উদ্দেশ্য বলি দিতে পারলাম না। মাথা তুলেই হেক্টর একজনকে নির্দেশ দিল লাশের উপর পেট্রোল ঢালতে। নির্দেশ পেয়েই লোকটা পেট্রোল ঢাললো লাশের উপর। হেক্টর তার পকেট থেকে জিপো লাইটারটা বের করে আগুন জ্বালিয়ে ছুঁড়ে মারলো মেয়েটার লাশের উপর। তাহু তাহু করে জ্বলতে লাগলো লাশ। পাশে চিৎকার করে উঠলো আরেকটা বন্দি মেয়ে। তার দিকে নজর দিল এবার হেক্টর। ধীর পায়ে এগিয়ে গেল তার দিকে। মেয়েটা প্রচণ্ড ভয় পাচ্ছে, ভয়ে কাঁপছে সে। হেক্টর তার পাশে দাঁড়িয়ে কোমরে হাত রাখতেই আবারও চিৎকার করে উঠল সে। চোখের অশ্রুতে তার ভেসে উঠছে জ্বলন্ত আগুনের লিকলিকে শিখা। তারও একই পরিণতি হবে ভাবতেই কেঁপে কেঁপে উঠছে সে। সুজাতার বাসার সামনেই বাইক থামালো আদনান। একটা হাফ হাতা টি শার্ট পরেছে সে। সুজাতার বাসার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল সুজাতা। নিজেও সে অ্যাশ কালারের একটা হাফ হাতা টি শার্ট পরে আছে। কেন হঠাৎ এত জরুরি তলব? জিজ্ঞেস করলো আদনান। বসো আগে। ওকে, এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। সোফায় গিয়ে বসলো আদনান। দরজাটা আটকে দিয়ে কিচেনের দিকে হাঁটতে লাগলো সুজাতা। পেছন থেকে আদনান মন্তব্য করলো, সুন্দর লাগছে আজ তোমাকে। ঘাটটা ঘুরিয়ে ঠোঁটটা হালকা প্রসারিত করলো সুজাতা। তারপর কিচেনে চলে গেল। একটু পর ফিরে এলো কফি হাতে। বাহ, এত তাড়াতাড়ি বানিয়ে ফেললে? কফির কাপটা নিতে নিতে জিজ্ঞেস করলো আদনান। সবসময় ফ্লাক্সে রেডি করাই থাকে। ইচ্ছে করেই আদনানের হাতে হাত ছুঁয়ে দিল সুজাতা। আদনানের কয়েক ইঞ্চি দূরত্বে বসলো সে। এবার বলো কেন রেখেছো? কফির কাপে চুমুক দিল আদনান। এটা ওই দিন ড্রেস চেঞ্জ করার সময় আমার চুলের সাথে লাগানো পেয়েছি। একটা ছোট্ট ভয়েস ডিভাইস এগিয়ে দিল সুজাতা আদনানের দিকে। কয়েক মুহূর্ত ডিভাইসটা দেখে তাকালো আদনান সুজাতার দিকে। সুজাতা আবার বলল, তুমি যখন ওই দিন মেমোরি আর ফাইলের ব্যাপারে বসের সাথে কথা বলছিলে, তখন দরজার ওপাশে আমি ছিলাম। এই ডিভাইসটার কারণে আরও একজন তোমাদের কথাগুলো শুনে ফেলে। কে সে? ভ্রু কুচকালো আদনান। জানি না, আমি প্রথমে ভেবেছিলাম আমার কাজিন রুমেল করেছে এই কাজটা, তাই তোমার কাছে কথাটা গোপন করেছিলাম। কিন্তু রুমেল এসবের মধ্যে নেই। কেউ তো একজন লাগিয়েছে নিশ্চয়ই। সেটা অবশ্যই তখন লাগিয়েছে যখন তোমাকে সে বসের রুমের দিকে যেতে দেখে। তার সাথে তখন তোমার দেখা বা কথা হয়েছিল? একজন বিপাশা আর একজন সেলিম ভাই। সেলিম ভাই তখন কেমন করে যেন কথা বলছিল আমার সাথে, যেন কোনো অস্বস্তিতে ভুগছে। আচ্ছা সেলিম ভাই, তাকে দিনের পর থেকে অফিসে দেখিনি। অফিসে যায়নি তো, পায়ে নাকি আঘাত পেয়েছে, হাঁটতে কষ্ট হচ্ছে। পায়ে? বিড়বিড় করলো আদনান। কি করব এখন? আচ্ছা আমি উঠি। মাত্রই তো এলে, আর কিছুক্ষণ থাকো না। দেয়ালেরও কান আছে, অন্য কিছু ভেবে বসতে পারে লোকে তোমার আমার সম্পর্কে। দুষ্টুমি করে হাসলো আদনান। ভাবলে ভাবুক না, আমি শেয়ার করি না। আর কিছুক্ষণ থাকো প্লিজ। না, কাজ আছে। তুমি খুব স্বার্থপর, সেলফিশ একটা। নিজের কাজটা শেষ তাই চলে যাচ্ছ। এমনই তো কাছেই পাওয়া যায় না তোমাকে। অভিযোগের সুরে বলল সুজাতা। আদনান নিজের মুখটা ওর মুখের কাছে আনতে লাগলো ধীরে ধীরে। মাথাটা পেছনে ঝুঁকাতে ঝুঁকাতে ফিসফিস করলো সুজাতা। কি করছো? আদনান তার ডান হাতটা সুজাতার বাম গালে আলতো করে বুলিয়ে দিয়ে নিচু স্বরে বলল, আমি কি জানতাম আমার কাজ আছে এখানে? তোমার ডাকেই তো ছুটে এসেছি। কোথাও এসেছো, যাও এখন। হেসেই বেরিয়ে গেল আদনান। রাতের অন্ধকার গ্রাস করে নিয়েছে চারপাশ।
আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। পাহাড়ের উপর কিছু ঝোপঝাড় সরানোর শব্দ শোনা যাচ্ছে। ঝোপ থেকে বেরিয়ে কুদুম গুহার মুখে এসে দাঁড়ালো শয়তান উপাসকের টিমটা। সবার চোখে নাইট ভিশন গগলস, ফলে আশেপাশের জিনিসগুলো দেখতে পাচ্ছে তারা। গুহার ভেতরে আরও বেশি অন্ধকার। দিনের বেলায়ও অন্ধকার থাকে ভেতরে। স্থানীয়রা কখনো একা প্রবেশ করে না গুহার ভেতর, ভয় পায় একা ভেতরে যেতে। এই গুহাটা ভেতরের দিকে অনেক গভীর, শেষ পর্যন্ত যাওয়া দুষ্কর। নিসর্গ নামে এক বিদেশি সংস্থার অধীনে এই গুহাটার পরিচর্যা হয়। নিসর্গেরই এক লোক অরুণ গ্যাব্রিয়েলের নজরে পড়ে গুহার ভেতর স্বর্ণের খনি আছে। বিষয়টা সে গোপন রাখে সবার কাছে। গোপনে যোগাযোগ করে সে অন্তরঙ্গ বন্ধু হেক্টরের সাথে। তখন হেক্টরই উদ্যোগ নেয় কুদুম গুহার স্বর্ণের খনি থেকে স্বর্ণ উদ্ধারের। গোপন টিম পাঠায় সে বাংলাদেশে। তারা ঘাঁটি গাড়ে কুদুম পাহাড় থেকে কিছুটা দূরে। ওখানেই তারা শয়তানের উপাসনা করতে করতে পরিকল্পনা করে খনি উদ্ধারের। গুহার ভেতরে পা ফেলে প্রথম হেক্টর, তার পিছু পিছু বাকিরা আসতে থাকে। ভেতরে হাঁটু পরিমাণ পানি। পানির উপর দিয়ে হাঁটার সময় কলকল শব্দ শোনা যাচ্ছে। ভেতরে এতই অন্ধকার যে টর্চের আলো নুয়ে যায়, কিন্তু নাইট ভিশন গগলস চোখে পড়ায় ওরা কিছুটা সুবিধা করতে পারছে। ওদের অস্তিত্ব টের পেয়ে বাদুড়ে প্রাণীগুলো ছোট্ট ডানা মেলে উঠতে থাকে। ভেতরের দিকে হাঁটতে থাকে ওরা বাদুড়ের আক্রমণ সহ্য করে। অনেকটা ভিতরে চলে আসে ওরা। এবার পয়জন প্রুফ জ্যাকেট আর মাস্ক পরে নিল, কারণ এরপর যে বাদুড় প্রাণীগুলো আছে সেগুলো বিষাক্ত। বিষাক্ত প্রজাতিটা হেক্টরি পাঠিয়েছে এখানে। নেট দিয়ে পার্টিশন করা হয়েছে এই জায়গাটাতে। নেটের উপাসের বাদুড় প্রজাতিগুলো বিষাক্ত। ওদের স্পর্শেই সারা বডিতে বিষ ছড়িয়ে যেতে পারে। কিন্তু পয়জন প্রুফ জ্যাকেট আর মাস্ক পরায় শয়তান উপাসকদের কিছুই হলো না। কয়েকটা লাশ ভাসছে জলের উপর। শেষে যে মেয়েটাকে নিয়ে হেক্টর ফুর্তি করেছিল তার লাশটাও এখানে ভাসছে। বিষাক্ত বাদুড়গুলোর খাবার এগুলো। মৃত লাশগুলো খেয়েই বাঁচে প্রজাতিটা। কিছু দূর গিয়ে আরেকটা নেট পাওয়া গেল। এটা বিষাক্ত প্রাণীগুলোর শেষ সীমানা। এই জালের উপাসে আর কোনো বিষাক্ত প্রাণী নেই। মূলত এখানকার লোকগুলোকে ভয়ে ভয়ে রাখার জন্যই এই ব্যবস্থা করেছে তারা, গ্যাব্রিয়েলের সহায়তায়। মৃত্যুর ভয়ে কেউ আর এদিকটায় আসে না। ওদের উদ্দেশ্য হাসিল হয়ে গেলেই বিষাক্ত প্রাণীগুলো বিষ সরিয়ে আবার আগের মতো করে দেবে ওরা। দ্বিতীয় নেটটা পেরিয়ে এলো ওরা। আরও কিছুটা গভীরে হেঁটে এসে থামলো সবাই। একটা পয়েন্টে ইশারা করে ইংরেজিতে বলে উঠল গ্যাব্রিয়েল, এখানেই আছে খনিটা। আরও কিছু দূর গেলে পাওয়া যাবে একটা তেলের খনি। একদিন জলের উপর তেল ভাসতে দেখেই আমার সন্দেহ হয়। তখন আমি একাই অনেক দিন ধরে মাটি খনন করে নিজের সন্দেহ দূর করি। খুব ভালো কাজ করেছো। এসেই বন্ধুর পিঠ চাপড়ে দিল হেক্টর। গ্যাব্রিয়েল আবার বলতে শুরু করলো, তখনই আমি ভেবে নিয়েছি এই পুরো কুসুম গুহাটাই একটা খনি। তারপর একদিন এই স্বর্ণের খনিটাও আবিষ্কার করি। কিন্তু আমার একার পক্ষে এই বিরাট কাজটা গোপনে করার সামর্থ্য ছিল না। তাই বন্ধু হিসেবে তোমার কথা প্রথম মনে পড়ল। সেজন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ বন্ধু। তোমার কথা মতো এর 50% ভাগ তোমাকে দেওয়া হবে। দুই বন্ধু একসাথে হাসলো। তারপর কয়েকজন পানির নিচের মাটি সরাতে লাগলো একটা বিশেষ যন্ত্র দিয়ে। 5 মিনিটেই ভূগর্ভের অনেকটা মাটি সরিয়ে দেয়াল তুললো জায়গাটার চারপাশে। তারপর পানি শেষ করে আরও গভীরে মাটি খনন করে পৌঁছে গেল ওরা খনি পর্যন্ত। স্বর্ণের সোনালি আভা চোখের গগলসে চিকচিক করে উঠল। এক খণ্ড স্বর্ণ হাতে নিল হেক্টর। তারপর নাক দিয়ে ঘ্রাণ নিল লোভাতুর দৃষ্টিতে। ওখানকার সব স্বর্ণ উপড়ে তোলার নির্দেশ দিল হেক্টর। মনে মনে ভেবে নিল জায়গাটা সহজে হাতছাড়া করা যাবে না। শয়তান প্রভুর আশীর্বাদে এবার সে পুরো পৃথিবীতে আধিপত্য করবে। এখানকার প্রত্যেকটা জায়গায় সে খনি খুঁজবে। আজকে আমাদের কাজ এ পর্যন্তই। স্বর্ণ সব উপড়ে তোলা হলে মন্তব্য করলো হেক্টর। তারপর সবাইকে নিয়ে ফিরতি পথ ধরল। নেটের ভেতরে ওরা যখন প্রবেশ করলো হেক্টর দাঁড়িয়ে গ্যাব্রিয়েলকে বলল, বন্ধু, প্রাণীগুলো কেমন চিকচিক করে ডাকাডাকি করছে দেখছো? হয়তো ওদের খাবারের ভাগে কম পড়ে গেছে। কেন? মেয়েটার লাশ পড়ে আছে তো, আরও একটা লাশ আছে। এই কয়েকটা লাশ আর কয়দিনে বা খেতে পারবে ওরা? তুমি ওদের খাবার হয়ে যাও না। শয়তানি হাসি হাসলো লুইস হেক্টর। একটা পিস্তল বের করে তাক করলো গ্যাব্রিয়েলের কপাল বরাবর।
এমনিতেই গুলির আওয়াজ গুহার বাইরে যাবে না, তবুও সাবধানতার জন্য পিস্তলের সাপ্রেসর লাগিয়ে নিল সে। গ্যাব্রিয়েলকে কিছু বলার সুযোগ না দিয়েই গুলি করলো কপালে। একটা আর্তনাদ করে পানিতে ধপাস করে ঢলে পড়ল গ্যাব্রিয়েলের দেহটা। মেয়েটার লাশের পাশে কিছুক্ষণ ছটফট করতে করতেই নিস্তেজ হয়ে গেল সে। তখন হেক্টর তার লাশের উপর একটা লাথি মেরে বলল, শালা 50% ভাগ চাস। পর মুহূর্তে প্রসঙ্গ ঘুরিয়ে বলল, এভাবে আরও কয়েকজনকে প্রাণীগুলোর খাবার বানাতে চাই। ক্লার্ক, স্যামুয়েলের খুনির সন্তান মিলেছে। গর্জে উঠল হেক্টর ক্লার্কের উদ্দেশ্যে। জি বস, ওর নাম নিবিড় আদনান। আমাদের এক বাংলাদেশি সহযোগী ওর পরিচয় দিয়েছে আমাদের কাছে। খুবই দুর্দর্শক লোক, সহজে হার মানে না। একাই নাকি হাজার শত্রুর মোকাবেলা করতে পারে একসাথে। যেমন বুদ্ধিমান তেমনই তেজি। চুপ কর শালা অবৈধ বিড়াল, তোর মুখে শত্রুর প্রশংসা শুনতে চেয়েছি। হেক্টরের ধমক শুনে চুপ হয়ে গেল মাইকেল ক্লার্ক। হেক্টর একজনকে আদেশ করলো গ্যাব্রিয়েলের শরীর থেকে পয়জন প্রুফ জ্যাকেট আর মাস্ক খুলে নিতে। আদেশ পেয়েই ভৃত্যের মতো আদেশ পালন করলো লোকটা। কি করে পেলেন নাগাদটা? সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম। ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে এসেছি আমি। যে ডাক্তারটা আপনার চিকিৎসা করেছেন তিনি তো অন্য কথা বলছেন। আন্দাজে ঢিল ছুড়ল আদনান। হাসপাতাল থেকে আসেনি সে, সুজাতার বাসা থেকে সোজা এখানে আসছে। কিন্তু সেলিম ভাইয়ের মুখটা ফ্যাকাশে হতে শুরু করলো তার কথা শুনে। মুখটা নিচু করে ফেলল সে। আদনান বুঝলো ঢিলটা ঠিক জায়গায় গিয়ে লেগেছে। তার মানে সিঁড়ি থেকে পড়েননি, গুলি লেগেছিল। চমকে তাকালো সেলিম ভাই আদনানের দিকে। আদনান আবার বলে উঠল, আর গুলিটা নিশ্চয়ই আমার পিস্তলেরই ছিল। কি বলছে এসব? অস্বীকার করলো সেলিম ভাই। চিকে বলছি, ওই দিন রাতে আপনি আমার বাসায় গিয়েছিলেন গোপনে, আর আমি বের হতেই পালিয়ে যাচ্ছিলেন। আমি গুলি করি তখন। কি আশ্চর্য, আমি কোনো তোমার বাসায় যাব, তুমি বা কেন গুলি করবে? সেটা আপনি ভালো করে জানেন, কেন বলবেন এসব? কি যা তা বলছো? তুমি কি এই সময় আমার এই অবস্থায় আমার সাথে ফাইজলামি করতে এসেছো? রেগে যেতে শুরু করলো সেলিম ভাই। আদনান তাকে শান্ত হতে বলে বলল, আপনার পায়ের ব্যান্ডেজ খুললেই প্রমাণ হয়ে যাবে। আপনাকে আমি খুব সম্মান করতাম বয়সে বড় হিসাবে। কেন করলেন এসব বলুন? সুজাতার চুলের সাথে বা কেন গোপন ডিভাইস লাগিয়েছিলেন? মাথা নিচু করে চুপ হয়ে রইল সেলিম ভাই। আসলে টাকার লোভে পড়ে আমি এই কাজটা করেছি। খানিক চুপ থেকে বলল সেলিম ভাই, কে দিয়েছে টাকা? সিলেটের এক লোক বিশাল অঙ্কের টাকার অফার নিয়ে এসেছিল। বিনিময়ে তোমার কাছ থেকে মেমোরিটা উদ্ধার করে দিতে হবে। তার মানে আমাকে যে লোকটা ফোনে হুমকি দিয়েছিল সে নিশ্চয়ই। লোকটার অ্যাড্রেস? সেলিম ভাই লোকটার অ্যাপার্টমেন্টের ঠিকানা দিল আদনানকে। আদনান বেরিয়ে আসে সেলিম ভাইয়ের ঘর থেকে। বাইক স্টার্ট দিতেই ফোন বেজে উঠল তার। হ্যালো, আমি রিজিয়া বলছি, আপনার সাথে কথা আছে। আমি ওই লোকটার পরিচয় জানতে পেরেছি। আচ্ছা, আমি আপনার বাসার রাস্তা দিয়ে যাব, রাস্তায় দাঁড়ান আপনি। আচ্ছা। ফোন কেটে দিল ওপাশ থেকে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে রিজিয়া। এখনো এলো না লোকটা। কিছুটা অস্বস্তি বোধ করছে সে। কয়েকবার আদনানকে ফোন দিতে গিয়েও দিল না। তবে এবার আর থাকতে না পেরেই ফোন দেওয়ার সিদ্ধান্ত নিল। ফোনটা বের করে ডায়াল অপশনে চাপ দেওয়ার আগেই তার চোখে পড়ল আদনানের বাইকটা। কাছাকাছি আসতেই স্পিড বাড়িয়ে দিছে সে বাইকের। রিজিয়া কিছুটা অবাক হলো, বাইকের স্পিড কমানোর কথা। আদনান বাড়ালো কেন? আদনান আর বাইক থামালো না। দ্রুত বেগে রিজিয়াকে পাশ কাটানোর আগে এক হাত রিজিয়ার একটা হাত ধরে শূন্যে তাকে পাক খাইয়ে বাইকের পেছনে তুলে আনলো। সাথে সাথে আড়াল থেকে গর্জে উঠল একটা বন্দুক। সাই করে একটা গুলি চলে গেল রিজিয়ার ডান কানকে পাশ কাটিয়ে। আরেকবার গুলির শব্দ শোনার আগেই নিজের গ্লক 19টা বের করে গুলি করলো আদনান আত্মাইকে লক্ষ্য করে। একটা বিল্ডিংয়ের আড়াল থেকে গুলি করছিল আত্মাই। পাল্টা আক্রমণ দেখে সাবধান হয়ে যায়। ততক্ষণে বাইকটা অনেকটা দূরে ছুটিয়ে আনে আদনান আত্মাইয়ের কাছ থেকে। রিজিয়া ভয়ে কাঁপছে, শক্ত করে জড়িয়ে ধরে আছে সে আদনানকে। আদনান তাকে অভয় দিল। আর ভয় নেই। রিজিয়া নিজেকে সামলে নিল ধীরে ধীরে।
আদনান বাইকের গতি কমিয়ে আনতেই পেছন থেকে আবার তাড়া করলো শত্রু। এবার একটা মাইক্রো নিয়ে তাড়া করছে তারা। ভেতর থেকে কয়েকজন একসাথে গুলি করছে ওদের লক্ষ্য করে। আদনান হাই স্পিডে বাইক ছুটালো। রিজিয়া চোখ বন্ধ করে তার কোমর পেঁচিয়ে ধরল। চোখ খোলার সাহস পাচ্ছে না সে। চোখ খুললেই বুঝি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। একটা চিকন গলিতে বাইক ঢুকিয়ে দিয়ে আদনান শত্রুর গতি রুখে দিল। গলির অন্য মাথা থেকে বের হয়ে ওরা ভিন্ন পথ দিয়ে এলো একটা অ্যাপার্টমেন্টে। দরজায় টোকা দিল। ভেতর থেকে কারো সাড়া পাওয়া গেল না। রিজিয়া তখনও হাঁপাচ্ছে। এভাবে মৃত্যু কি সে কখনো কাছ থেকে দেখেনি। আদনান দরজাটা এবার হালকা ঠেলা দিতেই খুলে গেল খটখট শব্দ করে। ভেজানো ছিল দরজাটা। ভেতরে ঢুকেই ওরা চমকে যায় দুজনই। একটা লাশ পড়ে আছে উল্টো চিত হয়ে। লাশের রক্তে লাল হয়ে গেছে ফ্লোর। আদনান লাশের বডিটা ঘোরাতেই রিজিয়া চিৎকার করে উঠল। আরে এই লোকটাই তো সেদিন এয়ারপোর্টে ছিল। এই লোকটাই? শিওর এই লোকটাই? হ্যাঁ, ওনার পরিচয় বলতেই আপনাকে ফোন দিয়েছিলাম। ও মাই গড! কপালে হাত দিয়ে কি যেন চিন্তা করলো আদনান। একটাই পথ খোলা ছিল রহস্যের শেষ পর্যন্ত পৌঁছার। সেই পথটাও বন্ধ হয়ে গেল। কিন্তু কে খুন করলো এই লোকটাকে? কেউ তো আছে, তা আবার গুটি উল্টো চালছে। সে চায় না আদনান যেন এই লোকটার কাছে পৌঁছাতে পারে। কিন্তু আদনান এখানে আসবে সে খবর ওরা জানলো কি করে? সেলিম ভাই নিশ্চয়ই বলেনি, কারণ এত অল্প সময়ে খুন করে চলে যাওয়া সম্ভব না। কেউ হয়তো জানে আদনান লোকটার কাছে পৌঁছেই ছাড়বে, তাই আগে থেকেই লোকটাকে উপরে পাঠিয়ে দিয়ে নিজেরা সাবধান হয়ে গেল। লাশ থেকে কিছুটা দূরে একটা ডায়মন্ড রিং খুঁজে পেল আদনান। মেয়েদের রিং। 2 আঙ্গুলের রিংটা কিছুক্ষণ দেখে নিয়ে ওয়ালেটের ভেতরে রাখলো সে ওটা। সিঁড়িতে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। দ্রুত বের হয়ে এলো আদনান রিজিয়াকে সাথে নিয়ে। কার্নিশে লুকিয়ে পড়ল দুজন। আড়াল থেকে আদনান দেখলো নিউজ 36 চ্যানেলের টিম চলে এসেছে নিউজ করার জন্য, সাথে পুলিশ। আড়াল থেকে বের হয়ে এসে পুলিশের সাথে হ্যান্ডশেক করলো আদনান। পরিচিত অফিসার। মাঝে মাঝে পুলিশের বিভিন্ন কেসে আদনান সাহায্য করে। লোকটার সাথে দেখা করতে আসলাম, তার আগেই কেউ ফোন করে চলে গেছে। ম্লান কণ্ঠে উচ্চারণ করলো আদনান। চোখাচোখি হলো অদিতির সাথে তার। মৃদু হেসে অদিতি হাই বলল তাকে। আদনান মাথা ঝাঁকালো। আচ্ছা, লোকটা যে এখানে খুন হলো তোমরা জানলে কি করে? অদিতিকে প্রশ্ন করলো আদনান। কেন? লোকজনের শব্দ হচ্ছে গুলির। লোকজনের মুখে শুনেছি। আদনান বুঝতে পারলো অদিতি মিথ্যে বলছে, কারণ আসার সময় সে এখানকার যে পরিবেশ দেখেছে তাতে মনে হয়েছে এখানকার কেউ জানে না ব্যাপারটা। এমনকি পাশের অ্যাপার্টমেন্টের কেউই জানে না। সম্ভবত সাইলেন্সার লাগিয়ে খুনটা করেছে। মুখে কাপড় গুঁজা ছিল। আচ্ছা, আপনারা কি করে জানলেন? প্রশ্ন করলো এবার পুলিশ অফিসারের উদ্দেশ্যে। আমাদেরকে আদিত্য ম্যাডামই জানিয়েছে ফোন করে। অদিতি ম্যাডাম? বিড়বিড় করলো আদনান। আচ্ছা, অদিতি কোন লোকের কাছে তুমি প্রথম শুনেছ? আরে কত লোকেই তো আছে, চিনব কি করে? লোকটা এসে বলল সে গুলির শব্দের মতো কি যেন শুনেছে। তারপর আমি পুলিশকে ফোন দিলাম। আচ্ছা, সে বললো গুলির শব্দের মধ্যে কি যেন শুনেছে, মানে সন্দেহ ছিল। তুমি এতটা শিওর হয়ে কি করে পুলিশকে জানালে? কারণ আমার মনে হয়েছে খুন হয়েছে। তার লোকটা তোমাকে বা কেন বলতে এলো? আর কি কেউ ছিল না? কি জানি, হয়তো আমাদের কাছে ক্যামেরা দেখে নিউজ রিপোর্টার ভেবেই বলেছে। মানে তোমরা জানতে খুনটা হবে, তাই আগে থেকেই ক্যামেরা নিয়ে রেডি ছিলে? আদনান, তুমি যে এমন তা আমি জানি। প্রশ্ন করলেই আর ছাড়ো না, শুধু প্রশ্ন করতেই থাকো। মজা করে হলেও প্রশ্ন করো, কিন্তু এখন মজা করার সময় নয় আদনান। কৃত্রিম হাসলো অদিতি। মজা করছি না, আমি সিরিয়াস। মানে কি বলতে চাচ্ছ? নিউজ করার জন্য আমরা কত জায়গায় তো যাই, আজও এখানে এসেছি। ভেতরে কিছুটা রেগে গেছে অদিতি। বুঝতে পারলো আদনান। আর কোনো প্রশ্ন করলো না সে। চলুন রিয়াজা। রিজিয়াকে নিয়ে চলে আসতে লাগলো আদনান। একবার পেছনে ফিরে দেখলো সে। অদিতি গভীর মনোযোগে দেখছে তাকে। ক্যাসিনোতে বসে আছে লুইস হেক্টর। গ্লাসে বারবার হুইস্কি ঢেলে সাবার করছে একের পর এক হুইস্কির বোতল। সামনে নাচ গান হচ্ছে আর কয়েকজন জুয়া খেলছে। হেক্টর উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল নর্তকী একটা মেয়ের দিকে। মেয়েটার কোমরে হাত রাখতেই মেয়েটার নাচ থামিয়ে বুকে ওড়না দিল।
হেক্টর টান দিয়ে তার ওড়না সরালো। মেয়েটা ভয়ে কেমন জানি কুকড়ে যেতে লাগলো। তার বুকের ঘ্রাণ নিল হেক্টর। ক্লার্ককে উদ্দেশ্য করে কি যেন বলল সে। ক্লার্ক মাথা দুলালো। হেক্টর মেয়েটাকে ছেড়ে দিয়ে জুয়ারিদের কাছে এলো। পরস্পরের মধ্যে ঝগড়া চলছে দুই জুয়ারির। হেক্টর একটা পিস্তল বের করে একজনের হাতে দিল। তারপর ইংরেজিতে বলে উঠল। গুলি করে দাও। জুয়ারি লোকটা হা হয়ে চেয়ে রইল হেক্টরের দিকে। ঝগড়ার কথা ভুলে গেছে সে হেক্টরের আচরণ দেখে। হেক্টর নিজের দুহাত পিস্তল ধরা লোকটার হাতের উপর রেখে ট্রিগারে চাপ দিল। সাথে সাথে একটা গুলি অন্য জুয়ারির কপাল ভেদ করে বেরিয়ে গেল। ঢলে পড়ল লোকটা। হেসে উঠল হেক্টর। ক্যাসিনোর মালিক সে নিজে। এখানে সে যা চাইবে তাই হবে, কেউ কিছু বলতে পারবে না। হাসতে হাসতে ড্যাব দিয়ে নাচতে লাগলো হেক্টর। নাচের ভঙ্গিমায় যেন শয়তানের পূজা করছে সে। খটখট করে দরজা খোলার শব্দ হলো অন্ধকারে। কে যেন ভেতরে ঢুকছে। আদনান প্রস্তুত হয়ে বসে আছে খুন হওয়া লোকটার অ্যাপার্টমেন্টে। হাতে তার গ্লক 19, ট্রিগারে হাত রেখে তাক করে আছে সামনে। আগন্তুক এগিয়ে গেল সুইচবোর্ডের দিকে। সুইচ টিপে আলো জ্বালাতেই আদনান মৃদু হেসে বলল, স্বাগতম। চমকে উঠল একটা 25 থেকে 30 বছরের ছেলে। হাত দুটো উপরে তুলে স্যারেন্ডারের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই ডায়মন্ড রিং খুঁজতে এসেছো? না, আমি এমনি এসেছি এখানে, সত্যি বলছি। এমনি এসেছো? সদ্য খুন হওয়া একটা ব্যক্তি অ্যাপার্টমেন্টে কি তোমার মিশরের পিরামিড মনে হয় যে শখ করে দেখতে এসেছো? পিস্তল আরেকটু উঁচু করলো আদনান। প্লিজ গুলি করবেন না, প্লিজ। কাকুতি করলো ছেলেটা। আমি জানতাম কেউ একজন খুঁজতে আসবে এই ডায়মন্ড রিংটা, কারণ এত দামি রিং। তুমি নিশ্চয়ই রিংয়ের জন্য এসেছো। তোমাকে দেখি মনে হয় না ওটা তোমার। মেয়েদের ডায়মন্ড রিং তুমি বা কী করবে? সত্যি করে বলো, কে পাঠিয়েছে তোমাকে? বলছি। ছেলেটা কথা শেষ করতে পারলো না। সাথে সাথে একটা গুলি এসে লাগলো তার খুলির পেছনে। কে যেন গুলি করেছে বাহির থেকে। তড়িৎ বেগে বের হলো আদনান বাইরে। আলখোল্লা পরা একজনকে দ্রুত পালাতে দেখলো সিঁড়ি বেয়ে। আদনান নামতে নামতেই সে লাফ দিয়ে উঠে পড়লো এক চলন্ত মাইক্রোবাসে। রাতের অন্ধকারে আদনান মাইক্রোবাসের নাম্বারটা আর নিতে পারল না। শিট। শূন্য ডান হাত ছুঁড়ে নিজের উপর অসন্তুষ্টি প্রকাশ করলো আদনান। মেয়েটা চোখ খুলতেই নিজেকে অনাবৃত আবিষ্কার করে। সামনে বসে পৈশাচিকভাবে হাসছে লুইস হেক্টর। হাতে তার একটা ওয়াইনের বোতল। কিছুক্ষণ পরপর সে ওয়াইন গিলে খাচ্ছে বোতল থেকে। আমারও এই অবস্থা কেন? ভয়ে কুঁকড়ে আছে মেয়েটা। হাত দিয়ে নিজের লজ্জা ঢাকার চেষ্টা করছে। তার বাংলা ভাষা বুঝতে না পারায় পৈশাচিক হাসিটা বেড়ে গেল হেক্টরের। মেয়েটাকে ক্যাসিনো থেকে তুলে এনেছে তার লোকেরা। অলরেডি 2 বার প্রতিক্রিয়া সম্পন্ন করেছে সে মেয়েটার সাথে। তৃতীয়বারের নেশায় উন্মাদ হয়ে আছে সে। মেয়েটার খোলা বুকে হাত বাড়াতেই কামড় দিল মেয়েটা। ব্লাডি বিচ। ইংরেজিতে গালি দিয়ে ওর চুলের মুঠি ধরে টানতে লাগলো হেক্টর। আর মেয়েটা চিৎকার করতে লাগলো যন্ত্রণায়। দরজায় এসে টোকা দিল ক্লার্ক। বস, ব্যাড নিউজ আছে একটা। কি ব্যাড নিউজ? ঢাকায় আমাদের যে প্রতিনিধি ছিল শৌকত হোসেন, ও খুন হয়ে গেছে। ওর ফ্লাইটেই লাশ পাওয়া গেছে। কে খুন করেছে? নিশ্চয় ওই আদনান। জানা যায়নি বস। আদনানই হবে। ওর মুন্ডু কাটা চাই আমি। রাগে রিরি করতে শুরু করলো হেক্টরের পুরো শরীর। মেয়েটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে এলো শয়তানের প্রতিমার সামনে। মাথা ঝুঁকে কি যেন প্রার্থনা করতে লাগলো সে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে এখন শৌকত হোসেনের খুনের সংবাদ প্রচার হচ্ছে। টিভিটা অফ করে আদনান হাতের ডায়মন্ড রিংটা গভীর নজরে দেখতে লাগলো। শৌকত হোসেনকে খুন করে খুনি তার একমাত্র প্রমাণটা রেখে গেছে। এখন এই ডায়মন্ড রিংটা পৌঁছাতে সাহায্য করবে খুনি পর্যন্ত। হয়তো তখন বেরিয়ে আসবে আরও রহস্য। অদিতি বড় সন্দেহজনক মেয়ে। প্রথম থেকে এই পর্যন্ত তার প্রতিটা কাজই সন্দেহজনক। হঠাৎ করে কিছু লোকাল গুন্ডার হাত থেকে বাঁচার জন্য সাহায্য চাই সে আদনানের। তারপর আবার দেশে চলে আসে। হুট করে উপস্থিত হয় শৌকত হোসেনের খুনের স্পটে। সব কিছু কী যেন ইশারা করছে, যা আদনানের চোখে ধরা পড়ছে না। কিন্তু ডায়মন্ড রিংটা দেখে মনে হচ্ছে পুরাতন। অদিতির হাতের এরকম ডায়মন্ড রিং দেখেনি সে। তাহলে কী হতে পারে? চোখ বন্ধ করে আলখোল্লা পরার সেই আত্মায়ের পালিয়ে যাওয়ার দৃশ্যটা মনে করল আদনান। লম্বা চুল আর দৌড়ানোর ভঙ্গি দেখেই সে বুঝেছে আত্মাই একজন মেয়ে। অদিতির সাথে একদমই মিলে না তার।
অদিতির হাইট আরেকটু বেশি, আর মেয়েটা আরেকটু মোটা অদিতির চেয়ে। তবে মেয়েটা যেভাবে সিঁড়ি দিয়ে লাফিয়ে পালিয়েছে তাতে বোঝা গেল বেশ প্রফেশনাল এই কাজে। সুলতান খানের খুনের রহস্য বেরিয়ে আসলেই একে একে বেরিয়ে আসবে প্রত্যেকটা খুনের রহস্য। মেমোরিটা আবার চালু করলো আদনান ল্যাপটপে। প্রথম ভিডিওটা একটু দেখতেই হঠাৎ তার কান খাড়া হয়ে গেল। খুবই ক্ষীণ খণ্ডে কিছু কথা শোনা যাচ্ছে। আদনান কানটা আরও কাছে নিয়ে গিয়ে শুনতে চাইল। মনে হচ্ছে একটা মেয়ে চিৎকার করে কী যেন বলছে, ঠিক বোঝা যাচ্ছে না। অ্যাম্প্লিফায়ারের ভলিউম অনেকগুণ বাড়িয়েই শব্দটা স্পষ্ট শুনতে পেল সে। কোনো একটা মেয়ে বাংলা ভাষাতেই চিৎকার করছে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আজ আমাদের পবিত্র দিন, আমাকে অপবিত্র করবেন না প্লিজ। ছাড়ুন প্লিজ। আমার স্বামী ঈদের নামাজ পড়ে এসে আমাকে না পেলে খুব কষ্ট পাবেন। আদনান ভিডিওটা পজ করে দ্রুত ফোন দিল বসের নাম্বারে। বস, রিমি শেখের ভিডিওটা আপনাকে মেইল করেছি, আপনি ভলিউম বাড়িয়ে শুনে দেখবেন। ওখানে একটা মেয়ে চিৎকার করে কি বলছে শুনবেন। আচ্ছা, পাঠাও। ফোন রেখে দিয়েই ভিডিওটা বসকে মেল করে পাঠালো আদনান। কিছুক্ষণ পর বস ফোন ব্যাক করলেন। জি বস, কিছু শুনলেন ভিডিওতে? একটা মেয়ে চিৎকার করে ছেড়ে দেওয়ার জন্য বলছে। কিছু বুঝতে পারলেন বস? খেয়ে বুঝবো। আপনি রিমি শেখকে দায়িত্ব দিয়ে গোপন মিশনে পাঠান কখন? এই মাসেই। কিন্তু এই মাস তো কোনো ঈদ হয়নি, লাস্ট ঈদ গেছে প্রায় 7 মাস হয়ে যাচ্ছে। আর এটা নিশ্চয়ই বাংলাদেশের ঘটনা, যা মেয়েটার কথায় বোঝা গেল। হ্যাঁ, তাই তো। রিমি শেখ ডাবল গেম খেলেছে। সে বিএসএর মিশনে গেছে, কিন্তু কাজ করছে অন্য সংগঠনের। এমন তো হতে পারে সেই ভিডিও দিয়ে কিছু একটা বোঝাতে চাইছে। হতে পারতো, কিন্তু সেটা নিশ্চয়ই আপনাকে জানাতো, কারণ সে এটা রিসেন্ট ভিডিও পায়নি। আগের ভিডিওর কপি নিছে, তার রিস্ক ছিল না তার কাছে। আপনি মনে করে দেখুন, লাস্ট যখন ওর সাথে কথা হয় সে আপনাকে কি বলেছিল? বলেছিল সে একটা গুহায় ঢুকে ওদের সব কিছু ভিডিও রেকর্ড করেছে। আসল কথাটাই আপনার কাছে চেপে যায়। ওরকম কিছু করেনি সে। এতেই বোঝা যায় রিমি শেখ ডাবল গেম খেলেছে। হয়তো কেউ তাকে এই ভিডিওটা দিয়েছে। এমনও হতে পারে রিমি শেখ আমাদের এজেন্ট না, সে আসলে তাদের এজেন্ট। ও মাই গড, এত বড় ধোকা! এটাই স্বাভাবিক বস, এই জগৎটাই আসলে ধোঁয়াটে। আমরা যা দেখতে পাচ্ছি আসল ঘটনা হয়তো ভিন্ন। হোয়াট ইউ ডু মিন? সবাই ভাবছে খুনগুলো ইলুমিনাতির লোকেরা করেছে। এমনও হতে পারে অন্য কেউ খুন করে নিজেদের দোষটা ইলুমিনাতির উপর চাপাচ্ছে। এর জন্য ওরা প্রমাণ শক্ত করে রিমি শেখের ব্যবহার করেছে। কিন্তু ওরা রিমি শেখকে মারলো কেন? যাতে প্রমাণ আরও শক্ত হয়। রিমি শেখের মৃত্যুতে আপনিও ভেবে নিয়েছিলেন ওই ভিডিওতে যারা মেয়েটার হাত বা পা কাটছে তারাই রিমি শেখকে খুন করেছে। আসলে তা না, যারা রিমি শেখকে ভিডিওটা দিয়েছে তারাই খুন করেছে রিমি শেখকে। কারণ তারা জানতোই না রিমি শেখকে খুন করলে ইলুমিনাতির উপর সন্দেহটা বিএসআই পর্যন্ত এসে পড়বে। খুনের পেছনে যারা আছে তাদের মুখোশ খোলার দায়িত্ব তোমার। আমার বিশ্বাস তুমি পারবে। চেষ্টা করছি বস, যে করে হোক। ওরা মাকড়সার জাল বিছিয়ে রাখলেও ওদের কাছে গিয়ে পৌঁছাবো, দৃষ্টি ঘোরাতে পারবে না। বেস্ট অফ লাক মাই বয়। আসতে পারি স্যার? ও অদিতি, আসো আসো, বসো এখানে। সামনের চেয়ারটা ইশারা করলো চ্যানেল 36-এর কর্ণধার মাহফুজ ভিক্টর। অদিতি চেয়ারটাতে বসেই মৃদু হাসল বসের দিকে তাকিয়ে। স্যার, আমাদের সব কিছু ভালোই যাচ্ছে। অন্য অন্য চ্যানেলগুলো আমাদের চ্যানেলগুলো নিউজ প্রচার করছে, ক্রেডিট কিন্তু আমাদের চ্যানেলই হচ্ছে। সব কিছুর জন্য তোমার অবদান বেশি। আমাকে আর কি করতে হবে স্যার বলে দিন। তোমাকে কক্সবাজার যেতে হবে। কক্সবাজার জেলার টেকনাফ থানায় পড়ে কুটুম গুহাটা, রহস্যময় একটা গুহা। ওটার আশেপাশের জায়গা থেকে প্রতিদিন একটা করে মেয়ে হারিয়ে যায়। কিছুদিন আগে আমরা একজন রাজনীতিদের খুনের নিউজ প্রচার করেছিলাম। উনিও খুন হয়েছিলেন ওই গুহার সামনে। তোমাকে ওখানে গিয়ে রিপোর্ট বানাতে হবে। কেন মেয়েগুলো হারিয়ে যাচ্ছে, এর পিছনে কারা? জি বস, আমি চেষ্টা করব। উঠি এখন। যাও। অদিতি উঠে চলে এলো বসের কক্ষ থেকে। হ্যালো। রিজিয়া বলো। ফোনটা কানের সাথে কাঁধ দিয়ে চেপে ধরে জুতার ফিতা বাঁধতে লাগলো আদনান। ওপাশ থেকে রিজিয়ার আলতো কণ্ঠ শোনা গেল। তোমাকে খুব মিস করছি, একটু দেখা করবে? পরশুই তো দেখা হলো।
2 দিন হলো তোমাকে দেখি না। 2 দিন কি কম সময় বলো? এখন তো আমি বের হবো, কক্সবাজার যাব। কেন? কাজ আছে ওখানে। নিশ্চয়ই অ্যাডভেঞ্চার হবে। আমাকে কি তোমার অ্যাডভেঞ্চারের সঙ্গী করবে? রিস্ক আছে, সরি। তুমি প্রফেশনাল হলে নিতে পারতাম। তুমি তো আছো, আমার কিছু হবে না। আমি জানি আমার কিছু হতে দিবে না তুমি। এভাবে বললে তো আর না নিয়ে থাকতে পারবো না। ওপাশ থেকে বাচ্চা মেয়ের মতো হাসির শব্দ শোনা গেল রিজিয়ার। রিজিয়া ফোন কাটতেই বসের ফোন এলো। হ্যাঁ বস। আদনান, তুমি কি রেডি? জি বস, একটু পর বের হব। ওখানে আমাদের টেকনাফ শাখার অফিসে যোগাযোগ করবে তুমি। টেকনাফ শাখার অফিসে থেকে তোমাকে হিমালকে সাথে নেবে। ও তোমাকে কুদুম গুহা পর্যন্ত যেতে সাহায্য করবে। জি বস। ফোন কেটে দিল আদনান। দরজা ধাক্কার শব্দ হলো তখন। আদনান দরজা খুলেই দেখে রুদ্রমূর্তিতে দাঁড়িয়ে আছে সুজাতা। কি হচ্ছে এসব? একা একা যাচ্ছ কক্সবাজার? বসকে আমার নাম তো বলতে পারলে না। তুমি কি করবে ওখানে? আমি কি ফ্যামিলি ট্যুরে যাচ্ছি? তার মানে কি আমাকে তোমার ফ্যামিলির কেউ মনে করো? কণ্ঠটা নরম হয়ে এলো এবার সুজাতার। তুমি তো ফ্যামিলি টুই, পুরো বিএসআই তো একটা ফ্যামিলি। বসকে ফোন করে এখন আমার কথা বলো, আমিও যাচ্ছি তোমার সাথে। তুমি অনুমতি নিয়ে আসতে পারলে যেতে পারবা। বলতে বলতে ব্যাগ গুছালো আদনান। না, তুমি পারমিশন নাও, বস আমাকে পারমিশন দিবে না। তাহলে কিছু করার নাই। ব্যাগটা কাঁধে নিয়ে বের হয়ে যেতে লাগলো আদনান। যেতে যেতে সুজাতার উদ্দেশ্যে বলল, আমি যতদিন আসবো না, আমার রুমটা তুমি ব্যবহার করতে পারো। রাগে গজগজ করতে লাগলো সুজাতা। মুখে যা আসে তাই বলতে লাগলো সে আদনানকে। আদনানের প্রতি সে দুর্বল, এটা কিছুতেই বুঝাতে পারে না সে, নাকি বুঝতে চায় না আদনান। টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে ছুটে চলেছে একটা মার্সিডিস। সরু রাস্তা, দুপাশে সারি সারি গাছ। ড্রাইভিং সিটে বসে আছে হিমেল, তার পাশে আদনান। পেছনের সিটে আছে রিজিয়া। স্মার্ট ওয়াচে টাইম দেখে নিল আদনান। 6টা বাজতে আর 10 মিনিট বাকি। সূর্যটা ডুবে যাচ্ছে লাল আভা ধারণ করে। সূর্যের লাল আভা পরিবেশটাকে হালকা রক্তিম করে তুলেছে। আর কতক্ষণ লাগবে জিজ্ঞেস করলো আদনান। জবাব দিল হিমেল। গাড়ি আরও কিছু দূর ছুটে আসতেই একটা জটলা দেখতে পেল ওরা। গাড়ি থামাতে বলল আদনান। হিমেল গাড়ি থামালে চোখ থেকে সানগ্লাসটা সরিয়ে জটলার কাছে গেল ওরা। দেখলো একটা মেয়ের লাশ। পাশের জঙ্গল থেকে 2টা বন কুকুর টানতে টানতে নিয়ে আসছিল লাশটা। লাশের অর্ধেক খেয়ে ফেলেছে ওরা। মেয়েটার লাশ যখন জঙ্গল থেকে বের করে আনছিল কুকুর 2টা, তখন লোকের নজরে পড়ে। কয়েকজন তাড়া করে কুকুর 2টাকে, তখন লাশ ফেলে দৌড়ে দেয় ওরা। তবে বেশি দূর যায় না। জঙ্গলের কুকুর মাংসাশী এরা, মাংসের গন্ধে মাতাল হয়। জঙ্গলে একা কাউকে পেলে ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তেই কামড়ে মাংস ছিঁড়ে খায়। দূর থেকে চেয়ে থাকে কুকুর 2টা। মেয়েটার বাকি অর্ধেক দেহের লোভ হয়তো সামলাতে পারছে না এখনো। কুকুর 2টার দিকে একবার তাকিয়েই লাশের দিকে তাকায় আদনান। দুর্বল চিত্তের কেউ দেখলে হয়তো ভয়ে হার্ট অ্যাটাক করতো এতক্ষণে। পাশে এসে দাঁড়ায় রিসিয়া। লাশের দিকে একবার তাকিয়েই চোখ সরিয়ে নেয় সে। আদনানের ডান বাহুতে মুখ চেপে ধরে। চলো। রিসিয়ার হাত ধরে গাড়ির দিকে হাঁটে আদনান। জঙ্গলের ভিতরেই একটা বাংলোতে এসে পড়ে ওরা। চাবি দিয়ে দরজা লক করলে হিমেল। বিছানার উপর ব্যাগ রাখতে রাখতে হিমেল বলে, এটাই আমাদের বাংলো, 3টা রুম, ওদিকেরটা কিচেন। এদিকে আগে কখনো আসা হয়নি। পরিবেশটা সুন্দর, পাশের জঙ্গলে ভয়ানক প্রাণী। ছবিটা ভালোই কাটবে। আপনার সাথে আমার এই প্রথম দেখা। অনেক ইচ্ছে ছিল আপনাকে সামনাসামনি একবার দেখার। অনেক শুনেছি আপনার কথা। এবার আপনার সাথে একসাথে মিশনে এসেছি, সত্যি আমি গর্বিত। মৃদু হেসে হিমেলের কাঁধে আলতো করে চাপড় দিল আদনান। খাবারের কি হবে জিজ্ঞেস করলো সে। বুয়া আছে, ফোন করলেই আসবে সে রাতের জন্য। আচ্ছা ফোন করো তাহলে। রিজিয়া, তুমি ওই রুমে রেস্ট নাও, আমি একটু বের হই। কোথায় যাবে তুমি? পরিবেশটা দেখবো, লোভ সামলাতে পারছি না। আমিও আসি। না, তুমি রেস্ট নাও। আসি না প্লিজ। রিজিয়া কথাটি এমনভাবে বলল আর না করতে পারল না আদনান। হিমেলের দিকে তাকিয়ে সে বলল, হিমেল, তাহলে তুমি থাকো, আমরা একটু ঘুরে আসি। মাথা দুলালো হিমেল।
ব্যাগ থেকে বাইনোকুলারটা বের করে রিজিয়াকে নিয়ে বাংলো হতে বের হলো আদনান। পাহাড়ি রাস্তার দুপাশে ঘন জঙ্গল, লম্বা লম্বা গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, পাশাপাশি হাঁটছে ওরা। মাঝে মাঝে চোখে বাইনোকুলার লাগিয়ে দেখছে আদনান। খানিক দূর থেকে ঘুঘু পাখির ডাক ভেসে এলো, আরও বিভিন্ন পাখির ডাক শোনা গেল একসাথে। একজন কাঠুরে ওদেরকে দেখে নিজের কাজ থামিয়ে তাকালো। কাঠুরের পাশে গিয়ে আদনান জিজ্ঞেস করলো, আপনি কি এই এলাকার? জি সাহেব, আপনারা কি শহর থেকে আসছেন? আমরা ঢাকা থেকে এসেছি। ওদিকে যায় না, ওদিকে কুকুর আছে, মানুষের মাংস খায়, ওরা খুব ভয়ানক। সাবধান করলো কাঠুরে। সাবধান করার জন্য ধন্যবাদ চাচা। আপনি যে এখানে গাছ কাটেন, ফরেস্ট অফিসাররা কিছু বলেন আপনাকে? ফরেস্ট অফিসার আহেন না তো ওইদিকে। গত 2 বছরে 4 জন অফিসারের মতোই হয়েছে এই হানে। কুকুরগুলো ওদেরকে খাইয়া এমন অবস্থা করেছিল, চেনাই যাইতেছিল না মানুষ না অন্য কিছু। তারপর থেকে কোনো অফিসার সাহস পায় না আসার। সামনের দিকে হাঁটতে লাগলো ওরা। আরও অনেকক্ষণ হাঁটার পর একটা সাইনবোর্ডে দেখতে পেল ওরা, সাবধান, বিপজ্জনক এলাকা। সাইনবোর্ডের লেখাটা পড়ে আগ্রহ বেড়ে গেল আদনানের। বিপদ নিয়ে খেলা করা, এটা তার নেশা। অনেকের মদ সিগারেটের নেশা থাকে, আর ওর নেশা অ্যাডভেঞ্চার, বিপদ, রহস্য এইসবে। পা বাড়ালো আদনান সাইনবোর্ডের ওপাশে। রিজিয়া ওর একটা হাত ধরে বলল, যেও না প্লিজ। আসার সময় অর্ধ খাওয়া মেয়েটার লাশের চেহারাটা ভেসে উঠল তার চোখের সামনে। শরীরটা কেঁপে উঠল তার ভয়ঙ্কর কুকুরগুলোর কথা ভেবে। আদনান তার হাতটা শক্ত করে ধরে আলতো কণ্ঠে বলল, অ্যাডভেঞ্চার নেশায় ছুটে এসেছো না আমার সাথে? তাহলে চাচা আমরা একটু দেখি ওই দিকটা। চোখ টিপল রিজিয়া। আমার উপর ভরসা নেই। নীরবে এবার চলতে লাগলো রিজিয়া আদনানের সাথে। আরও ভেতরে প্রবেশ করলে ওদের কানে গু গু শব্দ এলো। মনে হলো কোনো জন্তু শিকারের জন্য ওত পেতে আছে। সাবধান হয়ে গেল আদনান। রিজিয়াকে পেছনে রেখে সাবধানে পা চালালো। ঝোপ থেকে হঠাৎ লাফ দিল একটা কুকুর। তড়িৎ বেগে সরে যাওয়ার কুকুরের কামড় লাগেনি গায়ে। কুকুরটা আবার ঘুরে দাঁড়ালো শিকারের আশায়। ঝোপ থেকে আরেকটা কুকুর বেরিয়ে এসে আগেরটার পাশে দাঁড়ালো। দাঁতগুলো এমনভাবে বের করে আছে যেন অনেক দিনের অভুক্ত। একটু একটু করে কাছে আসছে কুকুর দুইটা, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। রিজিয়া শক্ত করে আঁকড়ে আছে আদনানের বাহু। হোলস্টার থেকে গ্লক 19 বের করে গুলি করলো আদনান। একটা কুকুরের গায়ে লাগলো গুলি। অন্য কুকুরটা ঝাঁপিয়ে পড়লো ওদের গায়ে। হালকা সরে গিয়ে ডান হাতে সবেগে ঘুষি চালালো আদনান কুকুরটার চোয়ালে। মুখ থেকে কয়েকটা দাঁত ঝরে পড়লো কুকুরের। এবার কিছুটা সতর্ক হয়ে গেল কুকুরটা। বুঝে নিয়েছে প্রতিপক্ষ মোটেও দুর্বল নয়। দ্বিতীয়বার আক্রমণ করার সুযোগ করছে। মুখ থেকে রক্ত ঝরছে কুকুরের। এবার রিজিয়ার দিকেই দৃষ্টি দিল কুকুরটা, হয়তো ওর উপরেই ঝাঁপিয়ে পড়বে। আদনান রিজিয়াকে আড়াল করে পিস্তল তাক করলো কুকুরটার দিকে। কুকুরটা ঝাঁপ দেওয়ার সাথে সাথে গুলি করলো আদনান। গুলিটা কুকুরের মুখ দিয়ে ঢুকে খুলি দিয়ে বের হলো মগজ মেখে। ঢলে পড়ল কুকুরটা। সাথে সাথে ঝোপঝাড় সরানোর আওয়াজ শোনা গেল। মনে হচ্ছে অনেকগুলো কুকুর একসাথে দৌড়ে আসছে। হঠাৎ গুলির শব্দ শোনা গেল। গুলিটা আদনানের চোখের আধ ইঞ্চি সামনে দিয়ে গিয়ে একটা গাছে লাগলো। তার মানে কুকুর না। তবে কি এই বিপজ্জনক এলাকায় মানুষ থাকে গোপনে? চোখ থেকে অনেকগুলো লোকের মাথা দেখা গেল। রিজিয়া! দেরি করলো না আর আদনান। রিজিয়ার হাত ধরে পালাতে শুরু করলো। পেছন থেকে একের পর এক গুলির শব্দ শোনা গেল।